সকলকে গুণীজনকে আমার আন্তরিক নমস্কার। আমার সতীর্থ শ্রী অনির্বাণ সরকার মহাশয়, তিনি আমাকে আপনাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন, তাকে ধন্যবাদ। এবং শ্রী অম্লান কুসুম ঘোষ মহাশয়কেও অসংখ্য ধন্যবাদ। শান্তিনিকেতন ঘুরে বেড়ানোর জন্য একটু ছবির হয়তো প্রয়োজন, এবং তাতে আলোচনা অনেক মনোজ্ঞ হয়ে যাবে। সেই হিসেবে আমি একটা ছোট প্রেজেন্টেশন তৈরি করেছি। প্রেজেন্টেশনটা খুব একটা ছোট হয়নি, হতে হতে একটু বড়ই হয়ে গেছে। আশা করি আপনারা একটু আমাদের ধৈর্য ধারণ করবেন। কবিগুরু সংক্রান্ত কোনো জিনিস, শান্তিনিকেতন সংক্রান্ত কোনো জিনিস কোনোভাবেই ছোট হতে পারে না, অবশ্যই বড়। একদম আমরা প্রস্তুত। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন এটা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। একদম। আমি শুরু করব শান্তিনিকেতনের প্রবেশের দ্বারে যে কথাটা লেখা আছে, আনন্দ রূপম অমৃতম যদ বিভাত, অর্থাৎ সেটা যাকে প্রকাশ করে, যেটা আনন্দম, যেটা অনন্ত আনন্দের, এবং যেটা অক্ষয় অমর, অমৃতম। আমরা জানি রবীন্দ্রনাথ ঈশোপনিষদের প্রথম দুটি স্তোত্র তিনি বারবার স্মরণ করেছেন শান্তিনিকেতনের শান্তিনিকেতন প্রবন্ধমালায়, যেখানে তিনি বলেছেন তিনি জগতের এক এবং সব কিছুর মধ্যে তিনি বিরাজমান, প্রথম। এবং দ্বিতীয়, তাকে আমরা কর্মের মধ্যে উপলব্ধি করতে পারি। এখানে কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে বিবেকানন্দের একটা যোগ আছে। দুজনেই কিন্তু কর্মযোগের মাধ্যমে জ্ঞান যোগের দিকে এগিয়ে গেছেন। আমার প্রতিপাদ্য বিষয় আজকে কিন্তু মূলত শান্তিনিকেতন এবং শ্রীনিকেতন, কারণ গত 28 বছর ধরে আমি সেখানে অধ্যাপনা করছি এবং তার ইতিহাসটা সম্বন্ধে খানিকটা চর্চা করেছি। আমি আজকে যে কথাগুলো বলবো সেগুলো হয়তো একটু গল্পচ্ছলেই বলবো, কারণ নানান রকম মেময়ের মাধ্যমে আমরা কিছু কিছু গল্প পাই শান্তিনিকেতনে। তারই মাধ্যমে আপনাদের কাছে শান্তিনিকেতনের মূল ভাবটুকু তুলে ধরবো। আপনারা সকলেই শান্তিনিকেতনে বারবারই গেছেন এবং আমার ধারণা সেইটাকে অনুভব করেছেন মনের মধ্যে। তবুও কয়েকটা কথা হয়তো বলা দরকার। ইউনেস্কো আমাদের 2023 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে রেকগনাইজ করে, এবং সেটা ছিল প্রথম লিভিং ইউনিভার্সিটি যেটা ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগ পায়। যে ভদ্রলোক আসেন সাউথ আফ্রিকা থেকে, ইয়ান ইয়স বলে, তার সঙ্গে আমি ঘুরে বেড়াই, তাকে বিভিন্ন জায়গায় আমি দেখিয়েছিলাম। সেই সূত্রে তার চোখ দিয়ে আমি শান্তিনিকেতনকে খানিকটা দেখেছিলাম। জস যে রিপোর্টটা দিয়েছিলেন তাতে উনি বলেছিলেন শান্তিনিকেতন হচ্ছে একটা টোটাল ওয়ার্ক অফ আর্ট, লাইফ, লার্নিং, ওয়ার্ক এন্ড আর্ট along with the local and the global intertwined seamlessly। অর্থাৎ প্রকৃতি, শিক্ষা এবং সমাজ, এই তিনটে জিনিসকে রবীন্দ্রনাথ নিয়ে এসেছিলেন, তার সাথে এনেছিলেন শিল্পকে। Built and open spaces constitute an exceptional global testimony to the ideas of environmental art and educational reform, where progressive education and visual art are intertwined with architecture and landscape। অর্থাৎ শান্তিনিকেতনের পরিবেশ, শান্তিনিকেতনের স্থাপত্য, শিক্ষা চিন্তা এবং শিল্পকলা, এই চারটেকে কিন্তু তারা এক করে দেখে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে আমাদেরকে দিয়েছে। কয়েকটা ছোট্ট কথা আমি একটু আপনাদের বলে নিই। মূল প্রতিপাদ্য বিষয়, এটা নিয়ে আমি অনেক ভেবেছি শান্তিনিকেতনে, অনেকবার আমাকে বলতে হয়েছে। সুতরাং আমরা বলি প্রথম যেটা, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। এর মধ্যে কিন্তু একটা গভীর দর্শনের ব্যাপার আছে, এবং রবীন্দ্রনাথের দর্শনে ছিল সত্যম, শিবম। সাথে স্বাধীনতার সাথে কিন্তু তিনি একটা পরিমিতি বোধ এনে দিয়েছিলেন। অর্থাৎ যেটা সুন্দর সেটা কিন্তু অল্পের মধ্যে আনতে হবে, এবং খুব চমৎকার ভাবে তিনি বারবার তেন ত্যাক্তেন বঞ্জিতা কথাটা বারবার বলছেন। অর্থাৎ আমি লোভ করব না, আমি যতটুকু আছে তারই মধ্যে আমি সুন্দরকে আরাধনা করব, এবং প্রকৃতির সঙ্গে আমি সাযুজ্য রাখবো। এই কথাটা কিন্তু আমি বারবার আপনাদের বলছি, বাড়িগুলো দেখাতে গিয়ে আরেকবার বল। প্রকৃতি, রবীন্দ্রনাথের চিন্তা ভাবনায় বারবার প্রকৃতি এসছে, উৎসবে এসছে, তার
প্যাট্রিক গেডেস বলে যে ভদ্রলোকের সঙ্গে তিনি শান্তিনিকেতনটা ডিজাইন করেন, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। শান্তিনিকেতন কিন্তু পরিকল্পনা করেছিলেন একজন স্কটিশ টাউন মেকার, যিনি কলম্বো শহরকে অনেকাংশেই তৈরি করেছিলেন। গেডেসের একটা বড় কথা ছিল, বাই লিভস উই লিভ, অর্থাৎ পাতায় আমরা বাঁচি। এই পাতায় আমরা বাঁচি, এই ফিলসফিকে কিন্তু রবীন্দ্রনাথ গ্রহণ করেছেন। তারই সঙ্গে এসছে সৃষ্টি, আনন্দ এবং উৎসবের কথা। এই আনন্দ, আনন্দ সর্বকাজ, রবীন্দ্রনাথের এই আনন্দের চিন্তা ভাবনার প্রকাশ কিন্তু বারবার ঘটেছে। তারই সাথে এসছে তার লৌকিক এবং ফোকের কথা, অর্থাৎ সেখানকার মানুষের চিন্তা ভাবনা, তার যে ছোট ছোট শৈল্পিক ধারণা, সেগুলোকে রবীন্দ্রনাথ কিভাবে বিশ্বের সঙ্গে মিলিয়ে দিয়েছেন সেটা দেখাও আমাদের কাছে একটা এই এই যাত্রা পথের একটা বড় অংশ। তার সাথে এসছে সেবা এবং কর্মর কথা, যে কথাটা আমি বললাম একটু আগে। এখানেই রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দের মধ্যে আমি একটা সাযুজ্য দেখতে পাই। এবং সব মিলিয়ে এই আত্মিক চিন্তা ভাবনা, মুক্তি, পরিণীতি, প্রকৃতি, আনন্দ, লৌকিক এবং সেবা মিলিয়ে আসছে রবীন্দ্রনাথের সামগ্রিকতার চিন্তা ভাবনা, অর্থাৎ দ্য হোল অ্যান্ড রাউন্ডেড ডেভেলপমেন্ট অফ দ্য হিউম্যান পার্সোনালিটি। এগুলো কিন্তু এই সবটাকে মিলিয়ে, এই যে আমরা বলি না হোল পার্সোনালিটি, সামগ্রিক শিক্ষা, এই সামগ্রিক শিক্ষার এইগুলো হচ্ছে তার কাছে ছিল কম্পোনেন্ট। রবীন্দ্রনাথের ক্ষেত্রে একটা বড় চিন্তা ভাবনা আমাদের এখানে আসে, যে শান্তিনিকেতন কোথা থেকে এলো। সে রবীন্দ্রনাথ যাওয়ার আগে তো শান্তিনিকেতন ছিল, ছিল নাকি? ছিল, এবং সেটা ছিল প্রায় জনমানব শূন্য একটি জায়গা। সেখানে আমরা কথা মুখে শুনি যে সেখানে একটা একটা এক ধরনের পঞ্চমন্ডির আসন ছিল, যদিও এগুলো সত্যি বা মিথ্যে কতটা আমি জানি না, কিন্তু ধুধু প্রান্তর ছিল এটুকু আমরা জানি। আপনারা জানেন যে দেবেন্দ্রনাথ একটা সময় বোলপুরের উপর দিয়ে রেলওয়ে লাইনটা গেছে বীরভূমের, সুতরাং ওখানে নেমে লর্ড সিনাদের বাড়ি রায়পুরে যাচ্ছিলেন। সেই পথে তিনি শান্তিনিকেতন জায়গাটিকে, তিনি এই জায়গাটিকে পছন্দ করেন এবং সেই জায়গাটি তিনি তার কাছ থেকে কিনে নেন নামমাত্র মূল্যে এবং সেখানে স্থাপন করেন ব্রাহ্ম ধর্মের একটা রিট্রিট, অর্থাৎ ওখানে গিয়ে তার চিন্তা ভাবনা করবেন, মননশীলতার মধ্যে থাকবেন, আরাধনা করবেন। সেই জন্যই কিন্তু দেবেন্দ্রনাথ এইটা কিনেছিলেন, এই জায়গাটা। এবং এখানে তিনি তিনটে জিনিস বলেন আমাদের যে ট্রাস্টি, তাতে এক বলেন এখানে ব্রাহ্মদের উপাসনা করার একটি জায়গা থাকবে, একটি লাইব্রেরি থাকবে এবং থাকবে একটি গ্রামীণ মেলা করার জায়গা। অর্থাৎ দেবেন্দ্রনাথের মাধ্যমেই কিন্তু শান্তিনিকেতনের চিন্তা ভাবনার একটা পত্তন হচ্ছে। রবীন্দ্রনাথ সেটাকে রূপ দিচ্ছেন আরো বৃহৎ ভাবে। আমরা জানি রবীন্দ্রনাথ কিন্তু এই 1890 থেকে 1900 সালের মধ্যে চষে বেড়াচ্ছেন পূর্ববঙ্গে। এটা অবশ্য পরের ছবি। জানতে চেষ্টা করছেন সেখানকার মানুষদের দুঃখ কষ্টের কথা, বুঝতে পারছেন গ্রামীণ ভারতবর্ষের কি চেহারা, এবং শান্তিনিকেতনে সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আসছেন। এই ছিল পুরনো শান্তিনিকেতন। ধুধু প্রান্তর, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আমরা রবীন্দ্রনাথের কবিতায় পাই, কোথা থেকে পাই আপনারা হয়তো এই ছবিটা দেখলে বুঝতে পারবেন। এটা শম্ভু সাহার তোলা ছবি এবং ছিল বিস্তৃত দিক চক্র, বিস্তৃত বাল। এই এই যে এই যে প্রান্তর, এই যে খোয়াই, এই খোয়াইকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন কিন্তু শান্তিনিকেতনের এক অত্যন্ত মননশীল শিল্পী, যার কথা আমরা সবাই জানি, বিনোদ বিহারী। বিনোদ বিহারী কিভাবে এই খোয়াইকে দেখেছেন, এই হচ্ছে বিনোদ বিহারীর খোয়াই। আমি এই কারণেই ছবিগুলো আনছি যে এই ছবিগুলো আপনারা চট করে কিন্তু চোখের সামনে দেখতে পাবেন না। এটা আমরা কিছুদিন আগে এক্সিবিশনে রেখেছিলাম। বিভিন্ন জায়গায় এই ছবিগুলো এক্সিবিটেড হয়, কিন্তু এটা দেখলে বুঝতে পারা যায় যে শান্তিনিকেতনের রুক্ষতা, শান্তিনিকেতনের যে গ্রীষ্মের দাবদাহের যে অন্যরকম সৌন্দর্য। আমরা অবশ্য আজকাল সবাই এসি ঘরে থাকি, গ্রীষ্মকে আমরা ঘরে সহ্য করতে পারি না, কিন্তু মাথায় রাখবেন প্রমথ ঋষি বলছেন যে গ্রীষ্মের সেই দাবদাহে তিনি দেখছেন সকাল 6টার সময় উঠে ওপরতলায় গুরুদেব বসে লিখছেন, দুপুরবেলা খেতে আসছেন, দেখছি গুরুদেব বসে লিখছেন,
সন্ধ্যাবেলা যখন বাতি নিভে শুতে যাচ্ছেন, দেখছেন গুরুদেবের বাতি ঠিক চলছে, তিনি তখনও বসে দিচ্ছেন। এই ছিল শান্তিনিকেতনের প্রাথমিক চেহারা। কেউ তাই এগুলো কিন্তু বিনোদ বিহারীর করা। বিনোদ বিহারী এগুলো করছেন যখন বেশ কিছুদিন হয়ে গেছে, মানে শান্তিনিকেতন তৈরি হয়ে গেছে, সেখানে তিনি ছাত্র অবস্থায় এগুলো ছবি আঁকছেন, তখনকার ছবি, তারও আগের ছবি কিরকম হবে সেটা আমরা ভাবতেই পারি। একটু আগে কথা উঠলো কিভাবে শান্তিনিকেতন এলো। এইভাবে শান্তিনিকেতন, এই বাড়িটির নাম দেবেন্দ্রনাথ দেন শান্তিনিকেতন, দি অ্যাবোর্ড অফ পিস। এবং আপনারা যদি লক্ষ্য করেন, এই বাড়িটি কিন্তু শান্তিনিকেতনের অন্যরকম বাড়ি, অর্থাৎ এটা অনেকটা জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির। এটাতে ইউরোপিয়ান স্ট্রাকচার আছে। আপনি যদি দেখেন ওই আয়োনিয়ান কলমস আছে, ওই জানলার স্ট্রাকচার গুলো দেখে নিন, এগুলো কিন্তু রবীন্দ্রনাথ আর কোনোদিন শান্তিনিকেতনে করবেন না। অর্থাৎ এই বড় বিরাট জমিদার বাড়ির মতো বাড়ি কিন্তু রবীন্দ্রনাথ আর এই পরিবেশে করবেন না। তবু আমাকে বলতে হচ্ছে যে এই বাড়ি থেকেই কিন্তু শান্তিনিকেতনের পত্তন। আপনারা যখন শান্তিনিকেতন যাবেন, এখান থেকে শুরু করা ভালো। তার সামনে যদি একটা দেখেন, একটা অ্যাবস্ট্রাক্ট আর্টের পিস আছে। ওই অ্যাবস্ট্রাক্ট, ওটা হচ্ছে প্রদীপদানি। ওটা তৈরি করেছিলেন রামকিঙ্কর বেজের, এবং এই গল্পটাও আপনাদের জানা উচিত। রামকিঙ্কর অ্যাবস্ট্রাক্ট আর্ট তৈরি করলেন। তখনকার দিনে অ্যাবস্ট্রাক্ট আর্ট খুব একটা চালু ছিল না। সকলে রামকিঙ্করকে বললেন, কি তৈরি করেছো? গুরুদেব ভীষণ রাগ করলেন। কিছুক্ষণের মধ্যেই রবীন্দ্রনাথ তাকে ডেকে পাঠালেন। পাঠিয়ে কিঙ্করকে বললেন যে, হ্যাঁ রে, ওটা তুই কি তৈরি করেছিস? কিঙ্কর ভয়ে ভয়ে বললেন, আমি এটা অ্যাবস্ট্রাক্ট আর্ট দেখে, এটা আমার প্রদীপদানির চিন্তা ভাবনা। পিঠ চাপড়ে দিয়ে রবীন্দ্রনাথ বললেন, বেশ করেছিস, এরকম ভাবেই আমার শান্তিনিকেতনকে গড়ে তুলে দে তোর চিন্তা ভাবনায়। অর্থাৎ এই যে নূতনকে, এই নূতন আমরা যখন বলি, রবীন্দ্রনাথ নূতনকে সব সময় নিজের মধ্যে অন্তঃস্থ করছেন। বিশ্বের সব জায়গা থেকে সমস্ত রকম চিন্তা ভাবনাকে শান্তিনিকেতনের মধ্যে মুক্ত করেছেন। ওই ছবিটা আমার বড় প্রিয়, কেন জানেন তো? পুরনো এবং নতুনের একটা মেলবন্ধন কিন্তু এখানে হচ্ছে। এই ছিল পুরনো ব্রাহ্ম মন্দির, ব্রাহ্ম উপাসনা। এখানে প্রত্যেক বুধবার হয়। আপনারা যদি বুধবার যান, তাহলে নিশ্চয়ই ব্রাহ্ম উপাসনা দেখতে পারবেন। নিরাকার ব্রহ্মকে উপাসনা করা হয় এখানে। কোন রকম ঠাকুর দেবতার ছবি নেই, কোনো মূর্তি নেই। ওপেন স্পেস, যেখানে বসে গান, মন্ত্র এবং রবীন্দ্রনাথের রচনার মাধ্যমে এই পাঠ হয়। আপনারা যদি দেখেন, পাশে একটা স্পায়ার মতো জিনিস আছে। এই পুরো জিনিসটা বেলজিয়ান গ্লাস দিয়ে তৈরি, দেবেন্দ্রনাথ আনিয়েছিলেন। আমরা জানি ঠাকুর বাড়ির প্রচুর অর্থ ছিল সেই সময়। এবং ওই ওপরের যে গম্বুজের মতো জিনিস, ওটা একটা ঝড়ে নষ্ট হয়ে যায়। এবং তারপরে আজকের, সরি, এই এই হচ্ছে তার বর্তমান চেহারা। আমি এই আলোর মাধ্যমে, এই অ্যাঙ্গেলটা বড় সুন্দর আমার কাছে, এই ছবিটা বড় প্রিয়। এটাই হচ্ছে শান্তিনিকেতনের স্যাংটম স্যাংটোরিয়াম, মানে এটাই হচ্ছে আত্মিক কেন্দ্র ছাতিমতলার সাথে, অর্থাৎ যেখানে দেবেন্দ্রনাথ বসে সাধনা করেছিলেন এবং এনলাইটেনমেন্ট পেয়েছিলেন। এই হচ্ছে ব্রহ্ম উপাসনার, ব্রাহ্মদের উপাসনা। এখন তো আর আমরা সেই অর্থে ব্রাহ্মরা করি না, কিন্তু এই হচ্ছে উপাসনার চেহারা। প্রত্যেক বুধবার যদি আপনারা যান, এটি সকলের জন্য উন্মুক্ত। শুধু আমরা সাদা জামা কাপড় পরে এখানে যাই। এবং রবীন্দ্রনাথ এটাও চেয়েছিলেন যে সাদা হচ্ছে পবিত্রতা শুধু নয়, সাদা হচ্ছে সকলের কাছে অ্যাভেলেবল এবং সস্তার জিনিস। অর্থাৎ কোনো গেরিশ জামা কাপড় নয়, চকচকে বিরাট জামা কাপড় নয়, যা কিছু গয়না তা কিছু ফুলের মাধ্যমে যে ফুল পাওয়া যায়। বিশ্বের সমস্ত জায়গায় রবীন্দ্রনাথ গেছেন, ফুল গাছ নিয়ে এসছেন, ফল গাছ নিয়ে এসছেন, নিজে গাছ পুঁতেছেন। আমি যখন শ্রীলঙ্কায় গেছি, আমি যখন হাঙ্গেরিতে গেছি, গিয়ে দেখেছি রবীন্দ্রনাথ সেখানে গাছ পুঁতে দিয়ে এসছেন। অর্থাৎ গড়ে তুললেন শান্তিনিকেতনকে গাছে গাছে। এই উপাসনা গৃহ 1891 সালে তৈরি। এই হচ্ছে আশ্রম পরিবেশ। আপনারা ছাতিমতলাটাকে দূরে দেখতে পাচ্ছেন, কিন্তু এই যে সবুজায়ন হলো, আগের ছবির সঙ্গে যদি মিলিয়ে দেখেন, এই যে অভাবনীয় সবুজায়ন হলো, রবীন্দ্রনাথ যেটা করতে পারলেন, সেই আশ্রমকে কিন্তু বারবার আমি বলছি, তৈরি করেছিলেন, এই লে আউট ইত্যাদি তৈরি করেছিলেন প্যাট্রিক গেডেস। এবং তারই এই চিন্তা ভাবনা কে
কিন্তু গভীর ভাবে তার মনে প্রথিত হয়েছিল যে প্রকৃতিকে নিয়ে আসতে হবে এবং আধুনিক তপবন তৈরি করতে হবে। এই হচ্ছে আমাদের ছাতিমতলা। এই ছাতিম গাছের নিচেই বসে দেবেন্দ্রনাথের সাধনা, এবং এখানেই কিন্তু ৭ই পৌষের অনুষ্ঠান হয়। আলোকসজ্জার মাধ্যমে ছাতিমতলাকে এরকম দেখতে লাগে। এটা দীপাবলির দিন সাধারণত আমরা করি, বিভিন্ন অনুষ্ঠানের সময়ও ছাতিমতলায় আমরা মোমবাতি জ্বালাই। আলো দেওয়া হয় না এখানে, আহ মানে আলো দেওয়া হয় না মানে ইলেকট্রিকের আলো সেই অর্থে শান্তিনিকেতনে কোথাও ব্যবহার হয় না। এটা মাথায় রাখবেন যে রবীন্দ্রনাথ কিন্তু ওই সময় থেকেই আমরা যেটাকে সাস্টেইনেবিলিটির কথা বলি, সেই সাস্টেইনেবিলিটির কথা বারবার বলছেন। আমি আসি যে বাড়িটা দিয়ে আমি সাধারণত আমার আমার যারা পরিচিত আছেন অনেক সময় তাদেরকে নিয়ে ঘোরাতে হয়, যে বাড়ি দিয়ে আমি শুরু করি এই বাড়িটি হচ্ছে দেহলি। এই বাড়িটি যদি আপনারা লক্ষ্য করেন, এটা হচ্ছে শান্তিনিকেতনের অনেকটা ইস্টের দিকে, এবং এই প্রথম বাড়ি রবীন্দ্রনাথ যেটা বানালেন সেটা হচ্ছে পূর্বমুখ, অর্থাৎ রবির দিকে তাকিয়ে। এই বাড়িতেই বসে কিন্তু রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লেখেন প্রায় ১৯০৪ থেকে। এইখানেই কিন্তু দীর্ঘদিন উনি ছিলেন ওই ওপরের ঘরে, ওই নিচের ঘরেই থাকতেন প্রমথ বিষ্ণু। এবং এই ওপরের ঘরে আপনারা যদি দেখেন যে রবীন্দ্রনাথ কিভাবে থাকতেন, একটা ঘর আছে, ১.৫টা ঘর বলা যেতে পারে, আর একটা বাথরুম। সেই মানে ঘরের মধ্যে কিন্তু রবীন্দ্রনাথের বসবাস। সেইখান থেকেই কিন্তু ওই যে বারান্দা আপনি দেখতে পাচ্ছেন বসে, সেখানে বসেই কিন্তু বাংলা গীতাঞ্জলির লেখা অনেকাংশ তিনি করেছিলেন। আমরা জানি রবীন্দ্রনাথ যখন অসুস্থ হয়ে পড়লেন শিলাইদহে গিয়ে, তখন তিনি অনুবাদ করলেন গীতাঞ্জলির এবং তার সং অফারিংস হিসেবে। কিন্তু রবীন্দ্রনাথের প্রথম দিককার কবিতা অনেক ক্ষেত্রেই এই জায়গায় বসে লেখা। অর্থাৎ আমরা উদয়নে গিয়ে ভাবি আরে বাবারে বিরাট জমিদার, বিরাট বড় বাড়ি বানিয়েছিলেন, কিন্তু এই সময়ই তিনি স্কুল পত্তন করেছেন ১৯০১-এ, এবং নিজের স্ত্রীর গয়না বন্ধক রেখে চালাচ্ছেন। ৫ জন ছাত্রকে নিয়ে শুরু হয়েছিল। প্রথম দিকে কোনো ফিস নেওয়া হতো না, সেই অর্থে কোনো মাইনে নেওয়া হতো না, এবং রবীন্দ্রনাথকে খুঁজে খুঁজে নিয়ে আসতে হয়েছে বিভিন্ন লোক যারা তার দর্শনের সঙ্গে আহ একত্রিত ছিলেন। এটা হচ্ছে সিংহ সদন। এটা অবশ্য অনেক পরে তৈরি, কিন্তু এটার সিংহ সদন এই কারণেই যে রায়পুরের সিংহ যারা জমিদার ছিলেন তারা কিন্তু রবীন্দ্রনাথকে এই টাকাটা দিয়েছিলেন এটা বানানোর জন্য। এখানেই রবীন্দ্রনাথকে ১৯৩১ সালে ডিলিট উপাধি, ৩১-৩২-৩২-এ ডিলিট উপাধি প্রদান করা হয়। এবং এর ঠিক সামনেই হচ্ছে গৌড় প্রাঙ্গণ। আগে আমি যখন শান্তিনিকেতনে গিয়েছিলাম ১৯৯৮ সালে, এখানেই বসন্তোৎসব হতো। সে বড় সুন্দর জিনিস ছিল। মানে আমি গিয়েও দেখেছি প্রায় প্রত্যেককে চিনতাম। ছাত্র শিক্ষকের মধ্যে সেদিন আবির দেওয়া দেই হতো, এবং সুন্দরভাবে সকলে মিলে গোষ্ঠীর মধ্যে নাচতে নাচতে আমরা এই গৌড় প্রাঙ্গণে আসতাম। এখন বসন্তোৎসবে আমরা ভয় পাই এই কারণে, এবং সেটা বাইরের লোকের কাছে বন্ধ করতে আমরা বাধ্য হয়েছি। আমি ওটা দূরদর্শনের হয়ে কভার করতাম। লাস্ট যে বসন্তোৎসব কভার করেছিলাম কোভিড এর আগে, সেবার ওই বড় খেলার মাঠে ওটাকে নিয়ে যেতে হয়, এবং লাখে লাখে মানুষ সেখানে সমবেত হন। আমাদের নিয়ম ছিল যে শেষ গান হবে রাঙিয়ে দিয়ে যাও। সেই রাঙিয়ে দেওয়া যাওয়ার পরে আবির খেলা যাবে, তারই আগে সব শুরু হয়ে যায়, এবং প্রায় একটা পদপিষ্ট হওয়ার মতো উপলক্ষ তৈরি হয়। তারপরে বসন্তোৎসব আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি খানিকটা। এই বাড়িটা লক্ষ্য করবেন, এটা ঠিক মন্দিরের পাশে একটা বাড়ি আছে। বাড়িটির নাম হচ্ছে তালধ্বজ। এখানে থাকতেন ইংরেজির অধ্যাপক তেজেশ চন্দ্র সেন, যিনি গাছপালা এত ভালোবাসতেন, সেটাই তার প্রাণ ছিল। বাড়িটা একটা তাল গাছের চারপাশে তৈরি, অর্থাৎ গোলাকার বাড়ি, মধ্যিখানে গাছ। শোনা যায় তেজেশ চন্দ্র সেন যখন মারা যান তখন তিনি এই গাছকে আঁকড়ে ধরেই মারা গিয়েছিলেন। তেজেশ চন্দ্র সেন কোনোদিন মন্দিরে যাননি, রবীন্দ্রনাথ কোনোদিন আপত্তি করেননি। উনি বলেছিলেন ওর কাছে দেবতা ওই ওই ঘরের ভেতরেই আছে, তাকেই ও পুজো করে, ওকে আলাদা করে মন্দিরে আসতে হবে না। অর্থাৎ এই সময়কার এই বাড়িটি আমি আপনাদের দেখাচ্ছি এই কারণে যে শান্তিনিকেতনে এই যে মুক্ত চিন্তার ধারা, এই চিন্তার ধারাটা কিন্তু বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম ভাবে এসেছে।
এই বাড়িটাও অনেকদিন পরে বানানো। রবীন্দ্রনাথ চীনে গেলেন 1926-এ, 25-এর শেষের দিকে, এবং চীনে গিয়ে রবীন্দ্রনাথ দেখে এলেন চা চক্র হচ্ছে ওখানে, চা খাওয়া একটা বড় সেরিমনি ওখানে। রবীন্দ্রনাথ ফিরে এসে দিনান্তিকা বলে দিনু ঠাকুরের নামে এই বাড়িটা তৈরি করলেন, যেখানে বিকেলবেলা শান্তিনিকেতনের সমস্ত মানুষ এসে র্যাঙ্ক নির্বিশেষে চা খেতেন। এবং বাড়িটির ভেতরে নন্দলাল বেশ কিছু পেইন্টিং করেছিলেন। সেই পেইন্টিং গুলো আজকাল নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা আরেকটা জিনিস যেটা সাধারণভাবে মানুষ জানে না, যে এই যে পরিবেশ তিনি সৃষ্টি করছেন, এই যে ওপেন স্পেসেস, বিল্ট এনভায়রনমেন্ট, সমকক্ষতা, সংঘবদ্ধতা এবং ভ্রাতৃত্ববোধ সকলের মধ্যে, আশ্রমটা ছিল একটা অদ্ভুত আন্তরিকতার জায়গা আপনারা বলতে পারেন। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ কিন্তু চা পানের যে সেরিমনিটা সেটা নিয়ে এলেন দিনান্তিকায়। এবার যদি যান তাহলে দিনান্তিকায় একবার ঘুরে আসতে পারেন। এবার আসি উত্তরায়ণের কথায়, যেখানে আপনারা সকলে টিকিট কেটে মঙ্গলবার এবং বুধবার ছাড়া দেখতে পারেন। এখানেই রবীন্দ্রনাথের 5টা বড় বাড়ি আছে, যার মধ্যে একটা বাড়ি যেটা তৈরি হয় 1961 সালে, যেটা আমাদের অফিস। সেই সেই বাড়িটায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। সেখানে অভিলেখাগার আছে এবং মানে নানান রকম ম্যানুস্ক্রিপ্ট রাখা থাকে, লাইব্রেরি রয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ প্রথম যে বাড়িটা তৈরি করলেন, এবং বাড়ির ক্ষেত্রে না রবীন্দ্রনাথের কতগুলো আইডিয়া ছিল, এইটা ওই ভদ্রলোক আমাকে দেখিয়েছিলেন। রবীন্দ্রনাথ প্রথম দিয়েছিল যে মানুষ প্রকৃতির থেকে বড় হবে না, অর্থাৎ সব থেকে বড় বাড়ি শান্তিনিকেতনের হবে সব থেকে উঁচু গাছের থেকে একটু ছোট, অর্থাৎ প্রকৃতিকে মানুষ কখনো অতিক্রম করবে। এখন অবশ্য সেটা আর আমরা বলতে পারি না, বড় বড় বাড়ি তৈরি হয়েছে। রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা তাই ছিল। দ্বিতীয়ত, যদি লক্ষ্য করেন দেখবেন এই বাড়িগুলোতে জানলাগুলো বড় বড়, ঘরগুলো ছোট ছোট। রবীন্দ্রনাথের ধারণা ছিল সবসময় মানুষের মনটা চলমান, বাইরের দিকে যাবে, অর্থাৎ তাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা যাবে না। তৃতীয়ত দেখুন, একটা অদ্ভুত জিনিস হচ্ছে, ওই রবীন্দ্রনাথ সবসময় ছন্দ ভাঙছেন, ছন্দ গড়ছেন। ওই বাড়িটার যদি আপনারা লেভেল গুলো দেখেন একটু, তাহলে দেখবেন লেভেল গুলো সবসময় ওপর নিচ করছে। আর যদি বাড়ির সামনেটা দেখেন তাহলে দেখবেন উনি একটা পোর্টিকো মতো তৈরি করে নিয়েছেন, যেখানে স্টেজ করে এইখানেই কিন্তু প্রথম দিককার রিহার্সাল সব হতো। অর্থাৎ রবীন্দ্রনাথের সমস্ত নাটক, সমস্ত গান বাজনার অনুষ্ঠান কিন্তু বারে বারে হয় আম্রকুঞ্জ নইলে এই বাড়িগুলোর চারিপাশে হয়েছে। তখন তো অবাধ প্রবেশ, নোবেল চোররাও ছিল না, এবং মানুষজন অবাধে আসতে পারতেন। এই বাড়িটির নাম কোণার্ক, রাইট? আচ্ছা, এইবার আসি যেই বাড়িতে, যেটি আমার বানাতে রবীন্দ্রনাথের সব থেকে কম খরচ হয়েছিল, কিন্তু আমাদের মেনটেন করতে সব থেকে বেশি খরচ হয়, সেটা হচ্ছে শ্যামলী। আপনারা যদি দেখেন, শ্যামলী কিন্তু রবীন্দ্রনাথ লোকাল সাঁওতাল আর্টিস্টদের দিয়েই করিয়েছিলেন। অর্থাৎ মাটির বাড়ি করলেন, ফাঁপা দেওয়াল, ভেতরে মাটির কলসি আছে, যেভাবে মাটির বাড়ি ঠান্ডা রাখা হয়। এবং রামকিঙ্করকে বললেন, এবং আপনারা যদি ওই ইয়েটা দেখেন, ওপরটা দেখেন, তাহলে দেখবেন যে এটা একদমই বুদ্ধিস্ট আর্কিটেকচারের সঙ্গে সম্পৃক্ত। অর্থাৎ সাঁচিতে গেলে আপনারা এই স্ট্রাকচারটা কিন্তু দেখতে পাবেন। এবং রবীন্দ্রনাথ রামকিঙ্করকে এনে বললেন, তুই এটাকে সুন্দর করে দিতে পারবি? রামকিঙ্কর কি করলেন, বললেন হ্যাঁ, তাহলে আমি এখানকার আলকাতরা দিয়েই আমি কাজ করি। এবং এই আলকাতরা দিয়ে মানে রামকিঙ্কর সৃষ্টি করলেন অনুপম সব ভাস্কর্যের কাজ। আপনারা দেখছেন, এটা কিন্তু ওই যে এই প্যানেল গুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই প্যানেল গুলোর ছবি দেখুন। একদিকে মিথিক্যাল ফিগার, অন্যদিকে শান্তিনিকেতনের অতি পরিচিত একটি আমরা যারা নেড়ি কুকুর বলি সেই। আপনারা দেখুন কি সুন্দরভাবে এক একটা জায়গায় এক একটা রকম প্যানেল গুলো। এরকম করেই আরেকটা বাড়ি তৈরি হয়, কালো বাড়ি বলে, যেখানে হস্টেল তৈরি হয়েছিল। কালো বাড়ির ছবি আনফরচুনেটলি আমার আজকে পাওয়ার পয়েন্টে নেই, কিন্তু কলা ভবনের ঠিক সামনেই কিন্তু এই কালো বাড়ি রয়েছে। অর্থাৎ দেখুন, এই রিলিফ গুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন যে রবীন্দ্রনাথ যেটা করছেন, যে ছোট ছোট জিনিসের মধ্যে কিন্তু সৌন্দর্যকে অনুপম ভাবে প্রকাশ করছেন। এবং
লোকাল জিনিসগুলোকে ব্যবহার করছেন। পরবর্তীকালে আমি আপনাদের দেখাবো আলপনা কিভাবে তিনি ব্যবহার করেছেন। এরপরে আমরা আসছি পুনশ্চ। পুনশ্চয় রবীন্দ্রনাথ প্রথমে একটা ঘর বানালেন শুধু, যার বারান্দায় বসে তিনি লিখবেন। জিনিসপত্র থাকবে সব শ্যামলিতে। শ্যামলিতে বাই দ্য ওয়ে গান্ধীজি এসে থাকতে খুব পছন্দ করতেন। এবং তারপরে এবং এটাও একটা ঘটনা, জিনিসপত্র। প্রতিমা দেবী লিখছেন যে রবীন্দ্রনাথ অদ্ভুত মানুষ ছিলেন। প্রত্যেক 3 দিন অন্তর তার বাড়ির অন্দরসজ্জাকে পাল্টাতে হতো, অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট অফ স্পেস, সেগুলোকে উনি পাল্টে দিতেন। কেন? তার কল্পনাপ্রবণ মন একরকম জিনিস কখনো চাইত। আপনারা যদি ভাবেন, আজকে আপনি বলেন যে আমার বাড়ির ভেতরটা প্রত্যেক 3 দিন অন্তর অন্তর পাল্টে দাও, তাহলে আপনাদের গৃহকর্ত্রীরা অত্যন্ত ক্ষুব্ধ হবেন। কিন্তু রবীন্দ্রনাথের সে সুযোগ ছিল। ইন্টারেস্টিংলি আমরা ভাবি রবীন্দ্রনাথ বড় বড় সুন্দর সুন্দর আসবাবপত্র করতেন, কিন্তু তা নয়। রবীন্দ্রনাথ এই পুনশ্চতে নিয়ে এসেছিলেন কতগুলো প্যাকিং বাক্স, সেগুলো দিয়েই উনি খাট বানিয়েছিলেন। অর্থাৎ রবীন্দ্রনাথ যেমন সৌন্দর্যের পূজারী ছিলেন, আবার তেমনি তিনি কিন্তু কৃচ্ছ সাধনও করতে পারতেন। আর এই হচ্ছে উদীচী বাড়ি। এটা হচ্ছে রবীন্দ্রনাথের তৈরি করা, বলা যেতে পারে, শেষ বাড়ি। এখানেই কিন্তু রবীন্দ্রনাথ একটা স্টুডিও বানাতে চেয়েছেন। রবীন্দ্রনাথ স্টুডিও বানাতে তো চাইলেন, ওপরে ঘরও বানালেন, ঠিকই আছে, কিন্তু দেখা গেল তখন উনি ভীষণই অসুস্থ এবং রবীন্দ্রনাথ তখন নিচে নেমে আসতে বাধ্য হলেন এবং নিচের ঘরগুলো তখন ব্যবহার হতে শুরু করলো। এই উদীচী বাড়ি খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে রবীন্দ্রনাথ এর নিচে ইংরেজির ক্লাস নিতেন, শেলি পড়াতেন। তার অনেক রকম উল্লেখ আমরা বিভিন্ন জায়গায় পাই। এর কাছে এই বাড়িটির তলায় একটা ছোট গাছের মানে গোলাকৃতি একটা শ্রেণীকক্ষ আছে। শ্রেণীকক্ষ মানে মোড়াম দেওয়া একটা বাঁধানো জায়গা, যেখানে রবীন্দ্রনাথ পড়িয়েছেন। আপনারা এর পরের বার গেলে উদীচী বাড়ির পাশে শিক্ষক রবীন্দ্রনাথের ওই আশ্রয় স্থলটুকু দেখে আসবেন। এরপর তৈরি হতে শুরু করে যে বাড়িটা আজকাল আমরা দেখি, সেটা হচ্ছে উদয়ন। উদয়ন কিন্তু মাথায় রাখবেন, উদয়ন এবং রবীন্দ্রনাথের যিনি স্থাপত্য কর ছিলেন, তিনি ছিলেন সুরেনকর। সুরেনকরকে রবীন্দ্রনাথ বারবারই বলেছিলেন যে ভারতীয় শিল্পকলাকে এবং তার যে এনশিয়েন্ট স্ট্রাকচার গুলোকে, সেগুলোকে নিয়ে আসতে। এই বাড়িটা কিন্তু পরিকল্পনা শুধু রবীন্দ্রনাথের নয়, অধিকাংশ পরিকল্পনা করেছিলেন রথীন্দ্রনাথ। এটা যদি লক্ষ্য করে দেখেন যে এই যে আমার কার্সারটা নড়ছে কিনা আমি জানি না, কিন্তু এই যে থামগুলো ওখানে আছে এবং সেখানে দেখবেন একটা লোটাসের ইয়ে রয়েছে, এটা কিন্তু আমাদের মহেঞ্জোদারোর স্থাপত্যের মধ্যেও আমরা লক্ষ্য করতে পেরেছি। অর্থাৎ রবীন্দ্রনাথ কিন্তু প্রাচীন ভারতীয় সভ্যতার থেকে খানিকটা ইন্সপায়ার্ড হলেন। এই বাড়িটা হচ্ছে, এবং ইয়স আমাকে এই কথাটা বলেছিলেন যে এই বাড়িটাই হচ্ছে রবীন্দ্রনাথের ফাইনেস্ট এক্সপ্রেশন অফ গ্লোবালাইজেশন। কেন? এই বাড়ির মধ্যে যদি আপনারা দেখেন, দেখবেন এই বাড়ির মধ্যে যেমন জয়পুরি কাজ আছে, তেমনি আছে মুঘল আর্কিটেকচার, তেমনি আছে জাপানিজ আর্কিটেকচার। একটু একটু করে দেখি আমরা। এখানে দেখুন জয়পুরি জানলা কিন্তু ব্যবহার করছেন রবীন্দ্রনাথ, অর্থাৎ ভারতীয় স্থাপত্য থেকে একটা দিকে তিনি ব্যবহার করলেন। এবং ওই যে কথাটা বলছি, হারাপ্পান যে লোটাস স্ট্রাকচার, সেটাকে কিন্তু ব্যবহার করছেন রবীন্দ্রনাথ। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আবার একটু তুলনামূলকভাবে অন্যরকম মুঘল টাইপ আর্কিটেকচার এবং জানলা। এখানে দেখুন এই ঘরটা বানানো হয়েছিল, কিন্তু এখানেই প্রথম বসতেন রথীন্দ্রনাথ। এটা কিন্তু আবার এই যে জানলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জাপানিজ উইন্ডো। অর্থাৎ একই বাড়ির মধ্যে বিভিন্ন রকম ভাবে রবীন্দ্রনাথ নিচ্ছে। তখনকার দিনে জার্মানিতে একটা মুভমেন্ট হয়েছিল বাউ হাউস মুভমেন্ট। বাউ হাউসও কিন্তু এই ছন্দ ভেঙে ভেঙে তৈরি করা। আমার হঠাৎ মনে আছে যে সাহেব, যিনি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এসেছিলেন, এই বারান্দায় শুয়ে পড়লেন শ্বাসকান্তে। আমি বললাম এই কি প্রণাম টুনাম করছে নাকি? আমাকে দেখালেন, বললেন তুমিও শো। আমি তো সাদা পাজামা পাঞ্জাবি পরে গেছি, আমার এটাই গেল। কিন্তু যখন শুনলাম তখন উনি বললেন এবার দেখো কিভাবে দেখে মনে হবে স্তরে স্তরে একটা যেন এক ধরনের পাহাড় উঠে গেছে। অর্থাৎ ওই বাউহাউস মুভমেন্টটাও কিন্তু রবীন্দ্রনাথকে ইনফ্লুয়েন্স করেছিল। এইভাবে আমি কোনোদিন ভাবিনি যে কিভাবে
সামগ্রিক বিশ্বের চিন্তা ভাবনাকে রবীন্দ্রনাথ নিজে নিয়ে আসছেন। এটা হচ্ছে ওই ওই যে লোটাস থিয়েটে, এবং দেখুন ওই ল্যাটিস ওয়ার্ক যেগুলো, সেগুলো কিন্তু খানিকটা মুঘল ওয়ার্ক থেকে আসছে, যে এই বারান্দার রেলিং যেগুলো উনি তৈরি করছেন। আচ্ছা, জাভা থেকে নিয়ে এলেন বাটিক। বাটিক কিন্তু আমাদের দেশের নয়, রবীন্দ্রনাথ সেটা জাভা এবং শ্রীলঙ্কা থেকে নিয়ে এলেন, এবং ওই যে কাজগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু জাপানিজ উডওয়ার্ক বেসিক্যালি, রাইট? অর্থাৎ সারা বিশ্বের যেখান থেকে যা পেলেন সেগুলোকে রবীন্দ্রনাথ নিয়ে এসে প্রয়োগ করলেন তার স্থাপত্য। উত্তরায়ণের বাগান খুবই ইন্টারেস্টিং। এই গেট গুলো কিন্তু আপনি আবার দেখতে পাবেন অজন্তা ইলোরার দিকে ওঠার সময় এই ধরনের আমরা স্থাপত্য পাই। চৈতি, এটিও বানানো হয়েছিল ওই পুরনো মাড আর্কিটেকচারের উপর ভিত্তি করে, এবং আশ্রমের লোকেরা এখানে গিয়ে বসতেন। এবং আমরা দেখি এটা পাঠভবন চত্বরের ওই প্রাঙ্গণের সামনেই আপনারা দেখতে পাবেন এই কি গাছ পরে ধ্বংস হয়ে যায় এবং আমরা রিবিল্ড করি, কিন্তু রবীন্দ্রনাথের সময় এটি ছিল ল্যান্ডমার্ক, পাঠভবনের একটি ল্যান্ডমার্ক। আচ্ছা, উত্তরায়ণের মধ্যে রবীন্দ্রনাথ বানালেন পম্পা সরোবর। অর্থাৎ এইটা কিন্তু আবার উনি ফ্রান্সে মনে যখন যে শিল্পী ছিলেন তিনি তৈরি করেছিলেন এরকম জাপানিজ গার্ডেন, যার মধ্যে একটা সরোবর থাকে এবং সরোবরের মধ্যে একটা ছোট দ্বীপ থাকে। আপনি যদি উত্তরায়ণের যে পিছনের দিক থেকে এটার দিকে তাকান, তাহলে দেখবেন উপর থেকে দেখে যেন মনে হচ্ছে একটা নদী চলে গেছে। এই চোখটা দিয়ে কিন্তু এবার গিয়ে দেখবেন শান্তিনিকেতনে, তাহলে বুঝতে পারবেন যে রবীন্দ্রনাথ ওইটুকু স্পেসের মধ্যেই কিভাবে তার চিন্তা ভাবনাকে খেলাচ্ছে। এক্ষেত্রে অবশ্য রবীন্দ্রনাথের ভূমিকা অনস্বীকার্য। এইভাবে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন মনে হচ্ছে একটা নদী যেন চলে গেছে। এবং এটা তৈরি করেছিলেন কিন্তু কাসাহারা, অর্থাৎ কাসাহারাকে এনেছিলেন তিনি বেসিক্যালি জাপানিজ অর্চার্ড তৈরি করতে, কিন্তু কাসাহারা নানান কাঠের কাজ জানতেন এবং জাপানিজ স্ট্রাকচারটাকেও তিনি তৈরি করেছেন। এবং এখানে দেখুন এই গার্ডেনটা আমি আগে পরিচয় দিতাম জাপানিজ গার্ডেন হিসেবে, কিন্তু এটা আমি পরবর্তীকালে জাউস বললেন তুমি ভুল করছো, এটা হচ্ছে চাইনিজ গার্ডেন। অর্থাৎ চীন দেশে যখন গেলেন তখন এই ধরনের বাগান তৈরি সম্পর্কে তিনি জেনে এলেন। এই দেখুন এইটাকে বলা হয় জাপানিজ গার্ডেন, চাইনিজ গার্ডেন। এবং আরেকটা জিনিস তিনি তৈরি করলেন সেটা হচ্ছে ওয়েস্ট আর্কিটেকচার। আপনি দেখুন ওই যে গাছ পোতা আছে যে টবের মতো জিনিসটায়, সেটা কিন্তু ভাঙা প্লেট দিয়ে তৈরি। অর্থাৎ কোনো কিছুকে আমি ফেলবো না, সবকিছুকেই আমি কিন্তু ব্যবহার করতে চেষ্টা করি। এই হচ্ছে চাইনিজ গার্ডেন। এই যে কথাটা বলছিলাম ওয়েস্ট আর্কিটেকচার। আচ্ছা, আরো অদ্ভুত, জাপান থেকে উনি কিন্তু নিয়ে এলেন লো হাইট ফার্নিচার। এটা কিন্তু জাপানিজ কাসাহারার তৈরি। আবার এই মাটিতে বসতেন রবীন্দ্রনাথ, কিন্তু দেখলেন সবাই মাটিতে বসতে পারছে না, কিন্তু লো হাইট ফার্নিচার তৈরি করতে শুরু করলেন, যেগুলো ভারতীয় এবং ইউরোপীয় একটা মেলবন্ধন এলো জাপানের মাধ্যমে। আপনি যদি শান্তিনিকেতনে গিয়ে দেখেন ভেতরে ঘরের ভেতরে যে আসবাবপত্র সবই কিন্তু এই ধরনের কাঠের কাজ, এগুলো সবই কাসাহারার তৈরি। আবার দেখুন ছোট উডেন ল্যাকার টেবিল, এখানে কিন্তু চীনে গেলেন, চীন থেকে এই যে ল্যাকারের কাজ, লাক্ষার কাজ, সেটাকে উনি নিয়ে এলেন। এগুলো খানিকটা আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু যখন এবার যাবেন অতি অবশ্যই কোণার্ক বাড়িতে যাবেন। এর কোণার্ক বাড়ির ভেতরের সজ্জা, এবং দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথের ইজি চেয়ার ওখানে রাখা রয়েছে। এটা হচ্ছে উদয়নের তার শেষ শেষ সজ্জা, যেখান থেকে রবীন্দ্রনাথ চলে যান, ওইটি ছিল তার রাইটিং ডেস্ক। আরেকটা জিনিস আমি দেখাতে পারলাম না এখানে, যদি উদয়নে যান এটা আপনারা দেখতে পাবেন না, সাধারণত একটা দিনই এটা খোলা থাকে, 22শে শ্রাবণ। 22শে শ্রাবণ যদি ওখানে যান কোনোভাবে, তাহলে কিন্তু রবীন্দ্রনাথের বাথরুমটা দেখে আসবেন। দেখবেন ওখানে বাথরুমের ভেতরে বাথটাব তৈরি করেছিলেন, সেখানেও নন্দলাল এঁকে দিয়েছিলেন। অর্থাৎ এমন শৌখিন মানুষ ছিলেন এবং শিল্পকে এত ভালোবাসতেন যে যে গোসলখানা তার মধ্যেও কিন্তু তিনি শিল্পকেই চেয়েছিলেন। রবীন্দ্রনাথের শেষ লেখার টেবিল ছিল এটি, এবং তার ব্যবহৃত, আবার এটা ইন্টারেস্টিং, এটাকে বলে তাতামি। অর্থাৎ ওই আমরা যেটাকে ওই ম্যাট বলি, ওই ম্যাট গুলো দিয়ে
জাপানিজরা ঘর ঠান্ডা রাখে, রবীন্দ্রনাথ ওই তাতামিটাকে ব্যবহার করেছেন। তার রাইটিং ডেস্ক এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, জানলাগুলোকে বড় বড় রাখতেন রবীন্দ্রনাথ, যাতে মন সবসময় বাইরের দিকে যায়। আবার এইটাকে বলা হয় কিয়ারোস্কিউরো। এই সময় সিমেন্ট চলে আসছে, দেখুন রবীন্দ্রনাথ কিন্তু সিমেন্টকেও ব্যবহার করছেন, কিন্তু তিনি ব্যবহার করছেন এই আলো ছায়া তৈরি করা। এই কিয়ারোস্কিউরো মানে হচ্ছে আলো ছায়া, অর্থাৎ এমন ভাবে তৈরি করছেন যাতে সবসময় আলো ছায়া খেলে। আপনারা যদি উত্তরায়ণে যান, উত্তরায়ণে দেখবেন রবীন্দ্রনাথ গোলাপ বাগান তৈরি করছেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ সেখানে টেনিস কোর্ট তৈরি করেছিলেন, রবীন্দ্রনাথ করে খুশি হননি, কিন্তু গোলাপ বাগান তৈরি করছেন, বিভিন্ন রকমের ক্যামেলিয়া গাছ নিয়ে আসছেন, নানান পৃথিবীর বিশ্বের অনেক গাছ রবীন্দ্রনাথ কিন্তু শান্তিনিকেতনে নিয়ে এসেছিলেন। এটাকে বলে কিয়ারোস্কিউরো আর্কিটেকচার। দেখুন ছোট নিচু বসার জায়গা, কিন্তু ওই গাছের ছায়াকে ব্যবহার করছেন যেন একটা একটা অন্য ধরনের ন্যাচারাল পেইন্টিং তৈরি করছেন। এটাকে এখানে একটা আগে বাড়ি ছিল, সেই জায়গাটাকে পরবর্তীকালে সেটা ভাঙা পড়ে এবং এটাকে বলা হয় মৃণালিনী প্যাটিও, অর্থাৎ বসার জায়গা। এখানে আগে ক্লাস হতো, এখন সেই অর্থে খুব একটা ক্লাস এখানে হয় না। জিনিসটা অবশ্য এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এবং এই যে এই আবার গাছ দিয়ে তৈরি পাথওয়েজ, অর্থাৎ আপনি সবসময় ছায়ার মধ্যে দিয়ে কিন্তু হাঁটছেন। রবীন্দ্রনাথের এই গাছকে নিজের জীবনের প্রত্যেকটা অংশে নিয়ে আসার যে প্রচেষ্টা, সেটা কিন্তু আমরা এই উত্তরায়ণে দেখতে পাই। অর্থাৎ উত্তরায়ণে গিয়ে আপনারা শুধু বাড়িগুলোকে দেখবেন না, দয়া করে উত্তরায়ণের পিছন দিকে যে গাছগুলো আছে সেগুলোকে দেখতে চেষ্টা করবেন, পম্পা সরোবরটা দেখতে চেষ্টা করবেন। আমি একটা সময় ওখানে একটা এক্সিবিশন করেছিলাম রথীন্দ্রনাথকে নিয়ে, সেটা আমি এখানে আনিনি, তবে রথীন্দ্রনাথের মিউজিয়ামও ওখানে আছে। তিনিও খুবই সৃজনশীল মানুষ ছিলেন। এই গাছকে কিভাবে ওয়ে হিসেবে ব্যবহার করছিল, পথকেও কিভাবে তিনি গাছ দিয়ে ঢেকে দিচ্ছেন। পত্তন হলো বিশ্বভারতী, 1922-এ তিনি পত্তন করলেন শ্রীনিকেতন, বললেন ইট ইজ দ্য অ্যাবোর্ড অফ প্লেন্টি, অর্থাৎ গ্রামে শ্রী ফিরিয়ে দিতে হবে। আমরা চাষা ভূষদের ছোট লোক বলে জ্ঞান করি, তাদেরকে আমাদের মর্যাদা দিতে হবে, তাদের মুখে অন্ন তুলে দিতে হবে, তাদের কাছে বিজ্ঞানকে পৌঁছে দিতে হবে। কি করলেন তিনি? তিনি সেখানে নানান রকম কাজ শুরু করলেন। শ্রীনিকেতন ছিল একটা সময়, শান্তিনিকেতন ছিল ম্যালেরিয়ার আস্তানা। এলেন হ্যারি টিম্বার্স এবং নানান রকম এক্সপেরিমেন্ট করে রোনাল্ড রসের সাহায্যেই শান্তিনিকেতন কিন্তু ম্যালেরিয়া মুক্ত করেছিল। এলেন গ্রেশন গ্রিন, তখনকার দিনে একটা বড় জিনিস ছিল যে দাইমা যারা, তারা মানে শব্দ আমরা জানেন কিনা জানি না, যে শান্তিনিকেতনে কোনো সেই অর্থে গাইনোকোলজিস্ট ছিলেন। তখন সমস্ত বাড়তি হতো দাইমার সাহায্যে, এবং তাদেরকে সাহায্য করতেন অমর্ত্য সেনের মা। অর্থাৎ ভেবে দেখুন, রেশন গ্রিন এসে কিন্তু দাইমাদের ট্রেনিং দিতে শুরু করলেন, সুতিকা গৃহে ট্রেনিং দিতে শুরু করলেন, বিভিন্ন মেলায় গিয়ে। আচ্ছা, একটা সময় হলো যে গভর্নর জেনারেল আসবেন, সেই সময় শান্তিনিকেতনের সবাই দিকে বসলেন যে না, আমরা কলোনিয়াল গভর্নর জেনারেলকে আমরা রিসিভ করবো না। রবীন্দ্রনাথ বললেন কোনো মতেই নয়, যিনি আসবেন তিনি আমার অতিথি, তিনি একা গ্রেশন গ্রিনকে নিয়ে শান্তিনিকেতন ঘুরিয়ে দেখাবেন। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে কোন রাজনীতিকে কিন্তু রবীন্দ্রনাথ একদম প্রশ্রয় দেননি। অ্যান্ড্রুজের উপর অত্যন্ত ক্ষেপে গিয়েছিলেন যখন উনি 24 সালে ফিরে এসে দেখলেন যে অসহযোগ আন্দোলন তিনি ওখানে সৃষ্টি করেছিলেন। আচ্ছা, এটা সুরুল কুঠিবাড়ি 1912 সালে রবীন্দ্রনাথ কিনলেন লর্ড জেনাদের কাছ থেকেই। এখানেই শ্রীনিকেতনের পত্তন হলো। এই সুরুল কুঠিবাড়ির ওপর তলায় একটি গৃহ আছে, যেখানে রবীন্দ্রনাথের এবং রথীন্দ্রনাথের কিছু আসবাব আছে। আপনারা এটা দেখতে পারবেন না, কিন্তু এই হচ্ছে তার চেহারা ভেতরের। এই ধরনের আসবাবপত্র কিন্তু তখন বানাচ্ছেন। এবং ওই যে ডেস্কটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে পুল আউট ডেস্ক, অর্থাৎ এখন আমরা যে ওই টেনে নামিয়ে নিয়ে এবং একটা টেবিল হয়ে যায়, এইটা ছিল তখনকার দিনে। আপনারা প্রায় সকলেই কলকাতায় থাকেন হয়তো, আপনারা দয়া করে আচার্য জগদীশ চন্দ্র বসুর বাড়িতে যাবেন এবং একই ধরনের ফার্নিচার কিন্তু সেখানেও দেখতে পাবেন। পিয়ানো ডেস্ক বলে এগুলো। এবং আমরা দেখতে পাই সেই সময় রবীন্দ্রনাথ জগদীশ চন্দ্র তো খুব বন্ধু ছিলেন, তারা একই রকমের। জগদীশ চন্দ্র বসুর বাড়ির সামনে একটা ছোট্ট জাপানিজ গার্ডেন মতো আছে,
এবং জগদীশ বোসের বাড়িটা কিন্তু সত্যি দেখার মতো একটা বাড়ি। সেখানেও কিন্তু প্রচুর পেন্টিং আছে, দেখতে পাবেন কিভাবে জগদীশ চন্দ্র লোকাল কামারশালা থেকে ওই ছোট ছোট ইনস্ট্রুমেন্ট বানিয়ে আনছে, যেগুলো দিয়ে অনেক যুগান্তকারী আবিষ্কার করছে। এই বাড়িটা আর শান্তিনিকেতনে দেখা যায় না, এই ছবিটা আপনাদের দেখালাম। এখানে রবীন্দ্রনাথ থেকেছেন, কাঁসাহারা একটা গাছ বাড়ি বানিয়েছিলেন একটা সময় শ্রীনিকেতনের পাকুড় গাছ। সেই পাকুড় গাছের বাড়িতে রবীন্দ্রনাথ 2-4 রাত্রি থেকেছিলেন। তবে অবভিয়াসলি এই ধরনের বাড়ি তো ঝড় বৃষ্টি, বিশেষ করে শান্তিনিকেতনে অসম্ভব বৃষ্টি হয়, খুব কমফোর্টেবল হয়নি। কিন্তু এটা আমি আপনাদের এই কারণে দেখালাম যে এই আইডিয়াটা মানে রবীন্দ্রনাথ কি ধরনের চিন্তা ভাবনা করছেন, যে মনটাকে তার কিভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি চঞ্চল হয়ে যখন বলছেন, তখন সত্যি সত্যি রবীন্দ্রনাথ চঞ্চল। এই ছবিটা বড় সুন্দর ছবি, আমার বড় প্রিয় ছবি। রবীন্দ্রনাথ যখন দেখলেন গ্রামের মানুষকে শহরের লোকেরা চাষা ভুষো বলে এই করে, তখন রবীন্দ্রনাথ বললেন যে এদেরকে আমি কিভাবে ডিগনিটি দেব। তিনি বললেন আমি নিজে হাল চাষ। এবং শ্রীনিকেতনের এই উৎসব, এটাকে তিনি বললেন হলকর্ষণ উৎসব। শ্রীনিকেতনে যখন যাবেন, শুরুর কুঠি বাড়ির ঠিক উল্টো দিকে এই এই ফ্রেস্কো যেটা, সেটা কিন্তু দয়া করে, এই মুরাল যেটা, সেটা দয়া করে দেখে আসবেন। এটা একটা বিরাট বড় লম্বা মুরাল। এখানে মধ্যিখানে আপনি দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ হাল চাষ করছেন, বাঁদিকে দেখুন বিদুশেখর শাস্ত্রী বসে মন্ত্রপাঠ করছেন। সুন্দর করে সাজানো হয়েছে গরু ইত্যাদিদের, অর্থাৎ আবার একটা সাধারণ জিনিসকে সুন্দর করে তুলছে। এবার যদি দেখেন পাশ থেকে, দেখবেন গ্রামের মহিলারা এসছেন, তারা সবাই এসে সহযোগিতা করছেন, অর্পণ করছেন। অন্যদিকে সাঁওতাল পরিবার থেকেও লোকজন এসছে, বিশ্বভারতীর লোকজন আছে। অর্থাৎ ইউনিভার্সিটি এবং কমিউনিটি, তার মধ্যে যে প্রাচীর থাকবে না, অর্থাৎ ইউনিভার্সিটিটা যে ওয়ার্ল্ড স্পেস হবে না, সেটা যে মুক্তাঞ্চল হবে, মুক্তাঞ্চল খারাপ অর্থে নয়, অর্থাৎ সেখানে সমস্ত গ্রামের মানুষ যে আসতে পারবে, সেই চিন্তা ভাবনা কিন্তু রবীন্দ্রনাথ করেছিলেন। এইটা তার সব থেকে বড় নিদর্শন। শান্তিনিকেতনে গেলে কিন্তু এই চোখ দিয়ে এই মুরাল গুলোকে দেখবেন। আমি আরো কয়েকটা জিনিস আপনাদের দেখাবো। এটা হচ্ছে বৃক্ষরোপণ উৎসবের সূচনা করছেন রবীন্দ্রনাথ, এবং আপনারা জানেন এটা বলা যায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলে গেছে। রবীন্দ্রনাথ বৃক্ষ বন্দনায় গাছকে বলছেন আমার আত্মীয়। এই আত্মিক যোগের চিন্তা ভাবনাটা শেখাচ্ছেন ছেলে মেয়েদের এই উৎসব, গান ইত্যাদির মধ্যে। এটা হচ্ছে বসন্ত উৎসবের ছবি। আপনারা জানেন এই ছবিটা খুব বিখ্যাত এই কারণে যে মধ্যিখানে আপনারা ইন্দিরা গান্ধীকে দেখতে পাচ্ছেন, তিনি সেই সময় ছাত্রী ছিলেন। সরি, আচ্ছা এইবার বলি যে শান্তিনিকেতন যখন যাবেন, রবীন্দ্রনাথ যে কিঙ্করকে বলেছিলেন গড়ে তোল তুই আমার শান্তিনিকেতনকে, স্থাপত্য দিক। এটা হচ্ছে নীলকল। আপনারা দেখুন নীলকলে আমরা যেটা দেখছি, সাঁওতাল দুটি মেয়ে ছুটে চলেছে বাচ্চাকে সংগ্রহ করে পিছনে নিয়ে। মিলের বাঁশি বেজেছে 9টার সময়, আগে আমরা পো করে বাজতো, সেই বাঁশি শুনে তারা দৌড়চ্ছে, মুখে তাদের আনন্দ। অর্থাৎ আধুনিকতার এতে তারা রোজগার পাচ্ছে, সেই আনন্দকে কিন্তু রবীন্দ্রনাথের ভাবশিষ্য কিঙ্কর ফুটিয়ে তুললেন। এবং দেখুন এই মোশনটা, এই যে এই ফ্লুইডিটিটা, এইটাকে রামকিঙ্কর কিভাবে ধরেছে। এটা অন্য একটা মুড। কিন্তু এই যে সাঁওতাল পরিবার, সে কাঁধে করে নিয়ে চলেছে তার সমস্ত সম্পত্তিকে, তার সঙ্গে চলেছে একটি কুকুর, এবং তার মনের মধ্যে ক্লিষ্টতা আছে, সেই ক্লিষ্টতার কথাও কিন্তু রামকিঙ্কর কোথাও তুলে ধরছেন। এই ছবিটার পিছনে যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন তখনও কলা ভবনের ওই বিল্ডিং তৈরি হয়নি, তখনও কিন্তু ঘাস, ওই জমি, ফাঁকা জমি, অর্থাৎ এই ফাঁকা জমির মধ্যে কিঙ্কর গড়ে তুলছেন তার আর্টিস্ট। এইটা দেখবেন 1934-এর নোয়াখালীতে দাঙ্গার পরে গান্ধীজি গিয়েছিলেন নোয়াখালী, কিঙ্কর ফুটিয়ে তুলছেন 1934-এর পরে গান্ধীজির এই মূর্তি। গান্ধীজির মুখ দেখে গেছে দুঃখে, রাগে। এই গান্ধীজি কিন্তু সেই হাসি মুখের গান্ধীজি নন, শান্ত গান্ধীজি নন, তিনি অশান্ত গান্ধী। এবং তার পায়ের তলায় আপনারা যদি লক্ষ্য করেন, দেখবেন ছড়ানো রয়েছে মরার ফুল। অর্থাৎ
শান্তিনিকেতনে কিন্তু এই যে তৎকালীন ঐতিহাসিক ঘটনা, তাতেও কিন্তু আর্ট রিয়াক্ট করছে কিভাবে, এটা আপনারা কিন্তু লক্ষ্য করবেন। এটা চট করে অনেকে দেখে না। তো আমার মতে কিঙ্করের তৈরি এটা একটা অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর্য। যেমন এইটা দুর্ভিক্ষের পরে এই যে এটাকে বলা হয় থ্রেশার, এই অ্যাবস্ট্রাকশনকে, যে ধান ভানা হচ্ছে, যেটা সে যে থ্রেশ করছে, যে সেইটার সম্পূর্ণ ইয়ে কিন্তু তার মুখ নেই। অর্থাৎ মানে এই যে দুর্ভিক্ষের সময় অন্যের চিন্তা ভাবনা যে মানুষকে প্রায় অমানুষ করে তুলছে, তারও চিন্তা ভাবনা কিন্তু এই এই থ্রেশারের মধ্যে আসছে। এখানে দেখি আমরা যে শান্তিনিকেতনে একটা সময় কিন্তু গভীর ভাবে বামপন্থী চিন্তা ভাবনাও এসছে। আর ছবি দেখুন, এই ছবিটা আমার কাছে প্রিয়, কারণ নন্দলাল বসু আশ্রমকে কল্পনা করছেন এই সময় সাঁওতাল মহিলা। স্যার একটা অনুরোধ ছিল। হ্যাঁ বলুন। ওই স্টপ শেয়ারিং এর পাশে একটা হাইট আছে না? হ্যাঁ, ওই হাইটটা দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হাইটটা দিন স্যার, আমরা তো স্ক্রিনশট নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এটা হচ্ছে আশ্রম প্রথম দিককার ছবি, এটা নন্দলালের। আমরা জানি আরেকটা জিনিস যেটা আমি এখন দেখাতে পারলাম না সময়ের অভাবে, নন্দলাল কিন্তু ভারতীয় কনস্টিটিউশনের ছবি এঁকেছিলেন, এবং হরিপুরা কংগ্রেস যেটা, সেখানে নানান ছবি দেখিয়েছিলেন। সেখানে আমার কিছু ছবি আছে, গান্ধীজি দেখছেন, নন্দলাল বোঝাচ্ছেন। এবং শান্তিনিকেতন থেকে, এটা আমরা অনেকে জানি না, শান্তিনিকেতন থেকেই কিন্তু এক গুচ্ছ ছাত্রছাত্রী গিয়ে ভারতীয় সংবিধানকে অলংকৃত করেছেন। আপনারা সেটা চট করে দেখতে পারবেন না, কিন্তু তমলুকের যে পাবলিক লাইব্রেরি আছে, তাতে ওই সংবিধানের একটা কপি আছে। কোন পুরনো কংগ্রেসি নেতা যিনি তমলুকে ছিলেন, তিনি ওই কপিটা এনে তমলুক পাবলিক লাইব্রেরিতে রেখেছিলেন। আপনারা তো সকলে বিদগ্ধ মানুষ, একবার গিয়ে ওখানে দেখে আসবেন। এটা কিন্তু ঐতিহাসিক অপরচুনিটি, চট করে এটা আপনারা কোনোদিন আর দেখতে পারবেন না। আমি ছবিগুলো হয়তো অন্য কোনো সময় দেখাতে পারি, কিন্তু আজকে হয়তো আমাদের সময় হয়ে উঠবে। আচ্ছা, পুরোনো শান্তিনিকেতনের কিছু ছবি দেখি আমরা। এই হচ্ছে সিলভা লেভির ক্লাস। দেখুন, বৃদ্ধ রবীন্দ্রনাথ বিভিন্ন বিশ্বের সর্বত্র জায়গা থেকে রবীন্দ্রনাথ নিয়ে আসছেন। ইটালি থেকে এসছেন সিলভা লেভি, আর্ট পড়াচ্ছেন, এবং রবীন্দ্রনাথ সেই ক্লাস করছেন তার ছেলে মেয়েদের। বৃদ্ধ কবি মগ্ন হয়ে হাতা কলম নিয়ে বসেছেন ক্লাস করতে। আচ্ছা, এইটা একটা খুব সুন্দর ছবি। কিরকম না, পরীক্ষা দিচ্ছে একটি মেয়ে, শম্ভু সাহার ছত্রলা ছবি। অর্থাৎ যে শ্রেণীকক্ষের বাইরে যে জীবন, সেটাকে শান্তিনিকেতন কিভাবে উপভোগ করত। একটা ছোট্ট গল্প বলি আপনাদের, মজার গল্প। প্রমথ ঋষি বলছেন যে প্রমথ ঋষি অঙ্কে খুব কাঁচা ছিলেন। একবার পরীক্ষা হচ্ছে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট। প্রমথ ঋষি 5টা অঙ্ক করতে দিয়েছেন মাস্টারমশাই। প্রমথ ঋষি 5টা অঙ্ক করতে পেরেছেন, করে প্রচন্ড আনন্দ হয়েছে। তলায় অঙ্ক নিয়ে একটা কবিতা লিখেছে। আচ্ছা, অঙ্কগুলো সব ভুল বসেছে। মাস্টারমশাই এসছেন, কানটা ধরে নিয়ে গেছেন গুরুদেবের কাছে। বলছেন, গুরুদেব, এই বদমাইশ ছেলে অঙ্ক একটাও পারেনি, আবার অঙ্ক নিয়ে কবিতাটাও লিখেছে, দেখুন। গুরুদেব এসে বললেন, অঙ্কগুলো তো ভুল হয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু কবিতাটা বড় ভালো লিখেছে। ওকে একটা কাজ করো, ও ক্লাস 5-এ পড়ে, তো ওকে ক্লাস 5-এর সঙ্গে অঙ্কটা পড়াও, কিন্তু ক্লাস 8-এর সাথে বাংলাটা পড়াও। অর্থাৎ এই যে ফ্লেক্সিবিলিটির চিন্তা ভাবনা, যে আমি কোন স্তরে গিয়ে কি পড়বো, যদি কেউ একটু বেশি ভালো হয় একটা সাবজেক্টে, তাকে সেখানে আরো বেশি ভালো করে দাও, এই চিন্তা ভাবনা কিন্তু রবীন্দ্রনাথ করছেন। দেখুন, আজকে এনইপি নিয়ে এই ধরনের চিন্তা ভাবনা আসছে, রবি ঠাকুর কিন্তু সেটা 100 বছর আগে ভাবনা চিন্তা করেছেন। এই ছবিটা বড় সুন্দর ছবি। আচ্ছা দেখুন, এই যে হচ্ছে তখনকার দিনের আশ্রম বৈতালিক, আপনারা পাঠভবনের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দূরে, এই ছিল আশ্রমের চেহারা। আজকে শান্তিনিকেতনের সঙ্গে এটাকে প্রায় মেলানো যায় না। আমি যখন অভিলেখাগারে গিয়ে ছবি দেখি, এক একটা সময় আমি ফুল কিনারা করতে পারি না যে কোনটা কি ছিল। প্রথম দিককার শান্তিনিকেতনের ক্লাস ঠিক এইভাবে হতো। বেদি ছিল না, মাটিতে বসে গাছের তলায় ক্লাস হতো। এই দেখুন, আরেকটা জিনিস, রবীন্দ্রনাথ কিন্তু শিক্ষা চর্চার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য চর্চা করাতেন। এবং আমরা জানি যে জুজুৎসুর মাস্টারমশাই নিয়ে এসেছিলেন যাতে ছেলেমেয়েরা সেটা শিখতে পারে। ট্রাক্টর নিয়ে এসেছিলেন শান্তিনিকেতনে। তিনি একটা প্রিন্টিং প্রেস পেয়েছিলেন, সেইটা নিয়ে এসেছিলেন। অর্থাৎ সমস্ত রকম ভাবে রবীন্দ্রনাথ কিন্তু মানসিক এবং শারীরিক
বিকাশ যাতে ছেলে মেয়েদের হয় তার চেষ্টা করে গেছেন। দেখুন, মেয়েদের লাঠি খেলা, কুস্তি, রবীন্দ্রনাথ কিন্তু জোড়াসাঁকোয় কুস্তি শিখেছিলেন। এটাও খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আরেকটা গল্প ছোট আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে আমার ইচ্ছে হচ্ছে। সেটা হচ্ছে, একটা সময় এটাও প্রমথ বিশির রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন বইয়ে লিখছেন, গান্ধীজি আসবেন পূর্বপল্লী গেস্ট হাউসে। রবীন্দ্রনাথ ব্যবস্থা করেছেন, গান্ধীজি আসবেন, হন্তদন্ত হয়ে এসছেন কিভাবে সাজানো যায়। বাটিকের চাদর এলো, খাদির চাদর এলো, খাদির মশারি, নিমের দাঁতন, চারিদিকে সুন্দর করে সাজিয়ে দিলেন। গান্ধীজি এলেন, এসে বললেন, গুরুদেব বাড়ি তো খুব সুন্দর সাজিয়েছেন, কিন্তু আমি তো ছাদে গিয়ে থাকবো। রাইট? এই হচ্ছে গান্ধী এবং রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গির পার্থক্য। রবীন্দ্রনাথের সাধারণের মধ্যেও কিন্তু সুন্দর চাওয়া ছিল, আবার গান্ধীজি চাইতেন একটা নিবারণ, এক ধরনের সন্ন্যাস জীবনী বলতে পারি, ত্যাগের জীবন। রবীন্দ্রনাথেরও ত্যাগ ছিল, সেই তিতিক্ষা ত্যাগ এগুলোর মধ্যে ছিল সৌন্দর্য চেতনা। এগুলো হচ্ছে সঙ্গীত ভবনের প্রথম দিককার ছবি। এসরাজ বাজানো শেখা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আবার ছেলেমেয়েরা শিখছে। এগুলো সব পুরনো ছবি। এবার আমরা ইন্ডিয়ান সিস্টেমের কিছু একটা বই করতে গিয়ে এই ছবিগুলো আবিষ্কার করি। এই ছবিটা বড় অদ্ভুত ছবি। নন্দলাল বসে আছেন, মাস্টার মশাই, ওই গাছের নিচে, কলা ভবনের বিল্ডিংটা পিছনে। তার সঙ্গে বসে আছেন বিনোদ বিহারী, তার সঙ্গে বসে আছেন অসিত হালদার, তার সঙ্গে বসে আছেন রাম কিঙ্কর। অর্থাৎ শান্তিনিকেতনের যারা স্টলওয়ার্ড ছিলেন সবাই, প্রায় সকলেই ওখানে কিন্তু বসে রয়েছেন মাস্টার মশাই নন্দলাল বোসকে ঘিরে। এই ছবিটা আমি দেখানোর লোভ সামলাতে পারলাম না। এবার দেখুন, আরেকটা জিনিস, নন্দলালকে কিন্তু একটা সময় অজন্তায় যেতে হয়েছিল। তিনি অজন্তায় গিয়ে সেই ছবি তুলে নিয়ে এসেছিলেন, এবং অজন্তার আর্ট বিভিন্ন রকম ভাবে শান্তিনিকেতনকে স্পর্শ করেছে। আমি একটা উদাহরণ দেখাচ্ছি, এটা কলা ভবনের হস্টেলের মধ্যে। আপনারা যদি চান তাহলে চীনা ভবনে দয়া করে যাবেন। চীনা ভবনে বুদ্ধের যে মারা এসে বুদ্ধকে প্রলুব্ধ করতে চেষ্টা করেছিল, সেটা আছে বোধহয় 18 নম্বর গুহায়। সেখানে আমি গেছি। ওই জিনিসকে নিয়ে এলেন নন্দলাল, এবং চীনা ভবনে গৌরীভঞ্জ এবং নন্দলাল সৃষ্টি করলেন। চীনা ভবনের যে অডিটোরিয়ামটা আছে তার মধ্যে দেখবেন ওই মারা এপিসোডটা আছে। তার ছবিটা আমি দেখাতে পারলাম না আজকে, কিন্তু আপনারা অতি অবশ্যই ওই চীন ভবনে গিয়ে ওটা দেখতে চেষ্টা করবেন। দয়া করে রিকোয়েস্ট করবেন দরকার হলে যে মানে ক্লাস হলে তো সাধারণত দেখতে পাবেন না। আর ওরই দেওয়ালে রয়েছে নদীর পুজোর গৌরীভঞ্জের কৃত এই ধরনের মুরাল। অর্থাৎ রবীন্দ্রনাথের চিন্তা ভাবনাটা কিরকম দেখুন, যে আর্ট এডুকেশনটা না এই আঁকার মাস্টার দিয়ে শুরু হবে। ছেলেমেয়েরা দেখবে, প্রতিনিয়ত দেখবে, সৌন্দর্য বোধ, সে ঘুরতে ফিরতে তার সে সৌন্দর্য দেখবে, এবং সেই শিল্প চেতনা তার তৈরি হয়ে যাবে প্রতিনিয়ত। যেমন মাতৃভাষা থেকে ভাষা শিখি আমরা, তেমনি সৌন্দর্য চারিপাশে থাকলে সুন্দরের পূজারী হওয়াটা অনেক সহজ। এইটা রবীন্দ্রনাথের হিন্দি ভবনের মুরাল। এটা কিন্তু বলা যেতে পারে রবীন্দ্রনাথের নয়, এটা বিনোদ বিহারীর করা। এবং অন্ধ হয়ে যাচ্ছেন বিনোদ বিহারী, চোখে দেখতে পাচ্ছেন না। একটা স্ক্যাফোল্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 মাস ধরে এটা করেছিলেন। এবং আপনারা দেখতে পারবেন ওখানে জয়দেব থেকে, সুরদাস থেকে আরম্ভ করে, কবির থেকে আরম্ভ করে, প্রায় প্রত্যেক, এটা হচ্ছে ভারতীয় সংস্কৃতির যে মিশেল যে সংস্কৃতি, যে সিনক্রেটিসাইজেশনের যে সংস্কৃতি, তার ধারাকে নিয়ে এলেন লোকায়ত ধর্মের চিন্তা। এটা একটা এপিক বলতে পারা যায়। এটাকে আমরা, দুঃখের কথা হচ্ছে, রক্ষণাবেক্ষণ সেভাবে করতে পারিনি। এই আমি সেটাই দেখি বিদেশে গিয়ে, যখন দেখি মিউজিয়ামে যেভাবে রক্ষণাবেক্ষণ হয়, আমাদের সে না আছে সাধ্য, না আছে সেই চেষ্টা। সেটা আমরা কিন্তু হেরিটেজ সাইট হয়ে আমরা সেখানে খানিকটা করতে পারছি। আসলে তখনকার দিনে যে পেইন্টিং ব্যবহার হয়েছে, যে দেওয়াল ব্যবহার হয়েছে, সেগুলো খুব বিরাট কিছু দৈন্যদশার মধ্যেই তো রবীন্দ্রনাথ করছে। এটা হচ্ছে বিনোদ বিহারীর করা আমার মতে শান্তিনিকেতনের শ্রেষ্ঠ মুরাল। আমি বলেছিলাম লোকায়তর কথা। দেখুন, শান্তিনিকেতনের আলপনা, এই আলপনাকে শিল্পের রূপ দিলেন প্রত্যেকটা অনুষ্ঠানে। এই যে আলপনাকে দেওয়া,
এটা একটা দেখতে পাচ্ছেন, মহিলারা আলপনা দিচ্ছেন, গৌরী মঞ্চ পিছনে দেখছেন, এবং আপনি দেখছেন আরেকটা আলপনার কিভাবে দিচ্ছেন। অর্থাৎ এই যে সাধারণ মানে আর্ট, যে আমাদের নিজস্ব যে বাড়িতে যে সৌন্দর্য চেতনা, সেটাকেও রবীন্দ্রনাথ কিন্তু মর্যাদা দিতে চেষ্টা করছেন। এবং আমি যেটা বলেছিলাম, কোন রকম গয়না কিন্তু রবীন্দ্রনাথ ওই সোনার গয়না, তামার গয়না, পেতলের গয়না ব্যবহার করছেন পলাশ ফুল ব্যবহার করছেন, অশ্বত্থ গাছের পাতা ব্যবহার করছেন, নানান রকম চাপা ফুল। অর্থাৎ এই যে সৌন্দর্য, আমি পরিমিতি বোধের কথা বললাম না, যে আমি গরিব জায়গায় থাকি, আমার চারিপাশে লোকজন গরিব, কিন্তু তার মানে আমি সুন্দর হতে পারবো না, এটা না। তেন ত্যক্তেন বঞ্চিতা, অর্থাৎ তুমি লোভ করো না, তুমি যা আছে তোমার, তুমি ত্যাগের মাধ্যমেই তুমি সৌন্দর্যকে অনুভব করো। দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, এই পলাশ গাছ মানে যেটা হলো সেটা হচ্ছে যে বসন্তোৎসব এখন এমন ভাবে তৈরি হয়ে গেছে যে পলাশ নিধন এমন জায়গায় পৌঁছে গেছে যে এই জায়গাটাও আমাদের আজকাল মাঝে মাঝে রাশ টেনে করতে হয়। এটা আমি ছবিটা দেখাই এই কারণে, যেটা হচ্ছে বৃক্ষরোপণের একটা ছবি। আপনারা দেখুন বৃক্ষরোপণে কিভাবে পালকির মধ্যে ওই শিশু বৃক্ষকে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ তাকে কি মর্যাদা রবীন্দ্রনাথ দিচ্ছেন, এবং কি সুন্দর ভাবে এই দেখুন সাজসজ্জা যদি দেখেন, অর্থাৎ কিন্তু কিছুই ব্যবহার নেই, মানে খরচ সেই অর্থে কিন্তু রবীন্দ্রনাথ করছেন না, কিন্তু তাই বলে সৌন্দর্যকে কম কিছু করছেন। এইটাই কিন্তু শান্তিনিকেতনের বৈশিষ্ট্য, অর্থাৎ বাঙালির ক্ষেত্রে যে টেস্ট তৈরি করে দেওয়া, অর্থাৎ যে আমাদের সৌন্দর্য বোধ তৈরি করে দেওয়া, সেটাই হয়তো রবীন্দ্রনাথের সর্বশ্রেষ্ঠ অবদান। আমি বলবো যে আমাদের একটা নিজস্ব চোখ, একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি, একটা নিজস্ব সৌন্দর্য বোধ যেন রবীন্দ্রনাথ তৈরি করছে। তারই সঙ্গে আসছে ভোকেশনাল ট্রেনিং। এটা শিক্ষা সত্রে কতগুলো ছবি আপনাদের সামনে নিয়ে এসছে। ছেলে মেয়েদের কাঠের কাজ শেখাচ্ছেন। আজকে এনইপি বলছে ভোকেশনাল ট্রেনিং দাও যাতে এমপ্লয়াবিলিটি আসে। রবীন্দ্রনাথ একা একটা জায়গার মানচিত্রকে পাল্টে দিচ্ছেন ফিনান্সিয়াল, অর্থাৎ ওই বাটিক, ওই চামড়ার কাজ, কাঠের কাজ, একটা জায়গাকে বেস করে পুরো অর্থনীতিটা পাল্টে যাচ্ছে। ট্যুরিজমের কথা তো বাদই দিলাম, মাটির কাজ যেটা রবীন্দ্রনাথ, পটারির কথা আসছে, গান্ধীজির বড় প্রিয় জায়গা ছিল শ্রীনিকেতন। অর্থাৎ আমি আজকে আপনাদের কাছে অনেক কটা ছবি নিয়ে এলাম এই কারণে যে শান্তিনিকেতন যখন দেখতে আপনারা যাচ্ছেন, কমলানবাবু বললেন কবে যাবেন, কি কি বৃত্তান্ত, এগুলো আপনারা সকলেই ইনফরমেশন পেয়ে যাবেন। বুধবার বৃহস্পতিবার যাবেন না, রবিবার। এখন আমরা সপ্তাহে 3 দিন হেরিটেজ ওয়াক শুরু করেছি। সেটা একটা গাইডেড ট্যুরের মতো হয়ে গেছে, যার ফলে আপনারা গেলে টিকিট কেটে সেটা দেখতে পারেন বিভিন্ন বিল্ডিং গুলো, কিন্তু একটু চেষ্টা করবেন তাদেরকে বলতে যে হিন্দি ভবন এবং চীনা ভবনের এই মুরাল গুলো যাতে আপনারা দেখতে পারেন। এবং উত্তরায়ণে যখন ঢুকবেন তখন এইভাবে যে কিভাবে গাছ, স্পেস, বিভিন্ন স্তর, জানলা, আসবাব একটা সাজুজ্য তৈরি করছে বাড়ির চিন্তা ভাবনার, ভাস্কর্যের চিন্তা ভাবনার সঙ্গে। পুরনো শান্তিনিকেতন কিন্তু অনেকাংশেই লোপ পেয়েছে, সেটা স্বাভাবিক, কালের নিয়ম সবসময় তাই। কিন্তু তবু যতটুকু আছে তার মধ্যেও আমরা দেখতে পাই একটা অদ্ভুত মুক্ত চিন্তা ভাবনার কথা, একটা বিশ্বকে নিজের দরবারে নিয়ে আসার চেষ্টা, লৌকিককে নিজের দরবারে নিয়ে আসার চেষ্টা। দরবার কথাটা হয়তো খারাপ ভাবেই ব্যবহার, দরবার মানে নিজের স্পেসের, নিজের জায়গায় নিয়ে আসার কথা, এবং সার্বিকভাবে একটা সৌন্দর্যের কথা, একটা আধুনিকতার কথা, এক মুক্তির কথা, এক সাজুজ্যের কথা, এবং বেশভূষা থেকে আরম্ভ করে গয়না, অনুষ্ঠান, এর মধ্যেই কিন্তু রবীন্দ্রনাথ একটা শিক্ষা চিন্তা নিয়ে আসছেন, যার কথা আমি আবার বলছি, আনন্দ রূপম অমৃতম যৎপিবা। এই বলেই আমার বক্তব্য আমি শেষ করছি। আপনাদের সকলকে ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার স্যারকে।
অধ্যাপক অমৃত সেন মহাশয়কে আমরা শনিবারের চর্চার পক্ষ থেকে এবং আমাদের যারা শ্রোতা বন্ধুরা ছিলেন, তাদের পরিবারের নানা সদস্য যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠান উপভোগ করছেন, মনোমুগ্ধকর, হৃদয় ছুঁয়ে গেল। প্রশ্ন একটা আছে, আগে একজন হ্যান্ড রেজ করে আছেন, অঞ্জন কুমার মিত্র। আমরা এতক্ষণ কথা শুনতে শুনতে সত্যি করে পুরো শান্তিনিকেতন আমাদের ঘোরা হয়ে গেল। রবীন্দ্র জয়ন্তীতে এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। থ্যাংক ইউ স্যার এগেন। অঞ্জন মিত্র বলো সংক্ষেপে যদি আপনার প্রশ্নটা বলেন। স্যার নমস্কার। নমস্কার। শান্তিনিকেতনে 3বার গিয়েছি, কিন্তু মনে হচ্ছে যেন যাইনি। আপনার যা বিবরণ শুনলাম, চোখে জল এসে যাচ্ছে। স্যার আমার একটা অনুরোধ ছিল, সেটা আপনি যেহেতু ওখানে এখনো আছেন, যদি সেই জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হয়। আমরা যখন যাই দেখতে, আমরা সঠিক গাইডেন্সটা পাই না। সেইটা যদি একটু পাওয়া যায়, তাহলে এখনকার প্রজন্ম যাদেরকে আমরা সেই জেনজি বলছি, যাদেরকে আমরা বিভিন্ন ভাবে দোষারোপ করি, তাদের পিছিয়ে রাখি। রবীন্দ্রনাথ তো সেটা চাননি। রবীন্দ্রনাথের সব লেখাতে আমরা দেখেছি তার চিন্তা ভাবনা অনেক উচ্চ মানের ছিল। তো তাদেরকে যাতে আমরা আরো বেশি মানে আগ্রহী করতে পারি এই ব্যাপারটা নিয়ে, তার জন্য যাতে সার্বিক পরিকল্পনা নেওয়া হয়। আর আমি রামকৃষ্ণ স্যার, আমি একটু বলে নি, আমি রামকৃষ্ণ বাবু, অম্লান বাবুকে অনেক দিন ধরে বলছি যে আমাদের এই অনুষ্ঠানগুলো একটা রেকর্ডিং রাখতে। জানি না কেন হচ্ছে না। এখনকার বিজ্ঞান কোনো কিছুই না করার কারণ নেই। আপনারা একটু ভাববেন, আজকে স্যার এত কষ্ট করে 1 ঘন্টা ধরে বললেন, মানে পর্দার সামনে থেকে সরতে পারছি না, জল তেষ্টা পেয়েছে তাও যেতে পারছি না। এই জিনিসটা যদি আমরা সংগ্রহ করে রাখি, আমার অন্তত, আমি যে গ্রুপগুলোতে মিশি, আমি বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে মিশি, বিশেষ করে ছোটদের সঙ্গে মিশি, তাদের কাছে এদের পৌঁছে দেওয়া যায়। তারা রবীন্দ্রনাথ আর শান্তিনিকেতন এইটুকখানি জানে, আর কিছু জানে না। আমি রামকৃষ্ণবাবু, অম্লান বাবুকে আবার অনুরোধ করবো, আপনারা বিষয়টা নিয়ে ভাববেন। অবশ্যই আমাদের টেকনিক্যাল টিমের সত্যজিৎ ভাই আমাদের আছে, উনি আজকে রেকর্ডিংটা করেছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। আর আমাদের শনিবারের চর্চার অম্লানবাবু আছেন, এবং আমরাও সকলে একটা জিনিস বিশ্বাস করি, অনেকটা রাবেন্দ্রিক ভাবনা, যে প্রকৃতির কাছে আমরা যাতে একসাথে এসে যে পাঠটা নিই, অর্থাৎ শনিবারের চর্চার এই যে প্রত্যেক শনিবার বিকাল 5টা থেকে 6টা এই যে একটা সচেতনতা পাঠ আলোচনা হচ্ছে, নিজেদের মধ্যে চিন্তা ভাবনা চিন্তার আদান প্রদান হচ্ছে, এখানে যদি একটু আমরা সরাসরি আসতে পারি, তাহলে এই সময়টা হয়তো আমরা অন্যদিকে মোবাইল দেখেন বা অন্য কোনো কাজে নষ্ট না করে একটু যদি দিতে পারি গঠনাত্মক ভাবে, তাহলে হয়তো আগ্রহটা আরো বাড়ানোর আমাদের এটা একটা প্রচেষ্টা বলতে পারেন। অনেক সময় রেকর্ডিং করে যদি দিই, আজকালকার টেকনোলজি এতটাই উন্নত, সেইটাকেই শুধু আমরা হয়তো কোনো সময় শুনিলাম, কিন্তু এই যে পরিবেশ আপনি যে এতক্ষণ বললেন, আমরা মানে স্ক্রিন ছেড়ে যেতে পারছেন না, কথাটা না শুনে কোনো এক জায়গায় যেন বাদ পড়ে যাবে, কি একটা বাদ পড়ে যেতে পারে, এই টানটা, আকর্ষণটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি আমাদের এই প্রজন্মের মধ্যে। থ্যাংক ইউ স্যার, অবশ্যই আপনার অনুরোধ আমরা রাখার চেষ্টা করি। আপনি যেটা বললেন সেটা 100 ভাগ একমত, কিন্তু এবার বলি, আমি আমার পরিবারের দিক দিয়ে বলছি, আমার কন্যা এখন ওই IIT বোম্বেতে, সে PhD এখন সে তার কাজ করছে। তার পক্ষে তো স্যার 5টার সময় জয়েন করা সম্ভব না। ওদের কথা ভেবে একটুখানি আপনারা ভাববেন, এটা অনুরোধ থাকলো, বিনীত অনুরোধ। একদম স্যার, একদম আমরা চেষ্টা করি, আমাদের অনেক সময় টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়ে ওঠে না, কিন্তু আমরা চাইবো আজকে স্যার যেটা বললেন, আমরা যারা শুনলাম, আজকেই যদি আমরা আমার পরিবারের সদস্যদের সাথে ফোনে হোক, এমনি সামনাসামনি কথাই হোক, যদি কিছুটা আমরা শেয়ারিং করি আমাদের যেটা জানলাম, তাহলে মনে হয় অনেকটা ভালো হবে। হয়তো আমাদের আলোচক স্যারও তাই একই মত হবে। 2-3 দিনের মধ্যে এটা আপলোড হবে। যাই হোক, স্যার যেটা প্রশ্ন করলেন আমাদের অঞ্জন বাবু, যদি আমাদের আলোচক স্যার একটু বলেন। আর এই সুযোগে আমি একটা শুধু অ্যাড করে দিতে চাই, এই গাইডেন্সের ব্যাপারটা, আজকালকার দিনে অনেকে কিন্তু এই গাইডের কাজ করে একটা উপার্জনেরও পন্থা, মানে তখন রবীন্দ্রনাথের সময় যে একটা উপার্জনের, যে একটু আগেই দেখালেন ভোকেশনাল ট্রেনিং, এটাও কিন্তু একটা আধুনিক ট্রেনিং এর মতো। আজকে যারা আমরা ভুলতে বসেছি, রবীন্দ্রনাথের বিভিন্ন বই আমরা বিভিন্ন পড়তে ভুলে যাচ্ছি, হয়তো আমাদের তাকেই সাজানো থাকছে, বা বিশেষ করে বই থেকে আমরা দূরে থাকছি, তাদের জন্য কিন্তু এটা খুব জরুরি। এই গাইডের প্রফেশনটা, পেশাটাকে গ্রহণ করে অনেক কিন্তু বড় ছোট যে কোনো বয়সের মানুষজন তারা এগিয়ে আসতে পারে। স্যার যদি কিছু বলেন। অঞ্জন বাবু, আপনি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন করেছিলেন।
আমরা অনির্বাণও আছেন এখানে। আমি এবং অনির্বাণ প্রায় প্রত্যেক বছরই চেষ্টা করতাম ওখানে একটা ট্যুরিজমের সেমিনার করে এই ধরনের একটা হেরিটেজ ওয়াকের চিন্তা ভাবনা করতে এবং ছেলে মেয়েদের দিয়ে এই গাইডের কাজটা করাতে, অর্থাৎ আর্ন ওয়াইল ইউ লার্ন এই জিনিসটা করার চেষ্টা আমরা একবার করেছি আসলে। এবং সেই সূত্র ধরেই আরেকজনও প্রশ্ন করেছিলেন যে শান্তিনিকেতনের ওপর কোনো বই পাওয়া যায় কিনা, যেটা চট করে আপনারা দেখলে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো জানতে পারবেন। সেই একটা বই আমরা 3টে ভাষাতেই বের করেছি। কিন্তু দুঃখের ব্যাপারটা হয়ে গেল কি জানেন তো, সবটা তো আমাদের ওপরে থাকে না। যারা উপাচার্য আসেন তারা অনেক সময় অনেক চিন্তা ভাবনা অন্যরকম ভাবে ভাবেন। অর্থাৎ এই চিন্তা ভাবনাটা একটা সময় আমরা যখন প্রায় ফ্রুইশনে নিয়ে আসছি তখন উপাচার্য বদল হয়ে গেল, এবং তার পরবর্তীকালে যেটা হলো সেটা হয়তো আপনারা খানিকটা জানেন। এই যে যিনি বর্তমান উপাচার্য এসছেন ইনি কিন্তু চেষ্টা করেছেন হেরিটেজ ওয়াক দিয়ে যাতে করে মানুষজন ভেতরে ঢুকতে পারে, তারা শান্তিনিকেতন দেখতে পারে। একটা অসুবিধা হয় কি, আমাদের ওখানে অসংখ্য লোক আসে, এবং যেহেতু ইট ইজ এ লিভিং ইউনিভার্সিটি, আশ্রম চত্বরটাকে খুলে দেওয়া আমাদের পক্ষে ক্লাসের সময় সম্ভব হয় না। এটা আমাদের একটা অন্যরকম বাধ্যবাধকতা। ধরুন দুপুরবেলা বিকেল বেলা অনেক ক্ষেত্রে ক্লাস হয়, সেই জন্য একটু রেগুলেটেড ওয়েতে ওই হেরিটেজ ওয়াকটা সপ্তাহে 3 দিন হচ্ছে। আমাদের পরিকল্পনা হচ্ছে আস্তে আস্তে ওটাকে সপ্তাহে 7 দিন করে দেওয়া, এবং ওটাকে আরো বৃহৎ ভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেইটাকে নিয়ে যাও। আচ্ছা, আরেক ভদ্রলোক প্রশ্ন করেছেন যে আশ্রমের স্পিরিটটাকে উপলব্ধি করার উপায়টা কি। আমি বলবো দয়া করে আপনারা সকালবেলার মন্দিরটাতে যান। এই যে মন্দিরটায় গেলে আপনি শান্তিনিকেতনের যে শান্তির আবহ এবং তার যে মন্ত্রোচ্চারণের সঙ্গে যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেইগুলো কিন্তু আপনারা মর্মস্থ করতে পারবেন। এবং আমি বলি 3টে অনুষ্ঠানে আপনারা অতি অবশ্যই যাবেন। কোনটাতে যাবেন না এটাও আমি বলে দিচ্ছি। শান্তিনিকেতনের লোকেরা এখন পৌষ মেলায় পালিয়ে যায়, কারণ সেটা আর মানে সেই অর্থে পৌষ মেলা থাকেনি, আমরা হাঁসফাঁস করি। বসন্তোৎসব এখন আমরা বন্ধ করে নিজেদের মধ্যে করি, কারণ তা না হলে আপনারা অনেকে পুলিশে আছেন, আপনারা জানেন কি অবস্থা হয়। কিন্তু যেটাতে যাবেন সেটা হচ্ছে বৃক্ষরোপণ, তাহলে বুঝতে পারবেন শান্তিনিকেতনের স্পিরিটটা কিভাবে মুভ করে। যেটাতে যাবেন সেটা হচ্ছে হলকর্ষণ, অর্থাৎ ওই 22শে শ্রাবণের আশেপাশে যদি আপনারা যান, আমার সাজেশন হবে 22শে শ্রাবণ গিয়ে সেখানে হলকর্ষণ দেখুন, বৃক্ষরোপণ দেখুন, এবং পুজোর আগে মহালয়ের দিন আমাদের আনন্দবাজার, এটা একটা অদ্ভুত সুন্দর অনুষ্ঠান যেখানে ছেলেমেয়েরা জিনিস বানায়, সেগুলোকে বিক্রি করে, তার প্রফিটটা সেবা বিভাগে দিয়ে দেয়। শান্তিনিকেতনের সৃজনশীলতা, শান্তিনিকেতনের আনন্দ অনুভব করার জন্য আমি সবাইকে আপনাদের মহালয়ার দিন আনন্দবাজারে যে কেউ আসতে পারে। আর আছে কলা ভবনের নন্দন মেলা, যেটা যেটা 1 এবং 2 ডিসেম্বর হয়, সেটাও আপনারা আসতে পারেন। কিন্তু সাপ্তাহিক মন্দিরে যদি কেউ আসেন তাহলে আমরা খুব কৃতজ্ঞ হব। অঞ্জন বাবু, আমি আবার আপনার অনুরোধ আমি আবার নিয়ে যাব আমাদের এর কাছে, যে এটাকে আরো ভালোভাবে যাতে করা যায়। মুশকিলটা কি হয় জানেন তো, মুশকিলটা হচ্ছে এই গাইডের কাজটা কে করতে পারে। সে করতে পারে যার এই ইতিহাস এবং যার এই চিন্তা ভাবনাটা রয়েছে। আমার ক্ষেত্রে একটা সুবিধা হয়েছিল, যখন আগের উপাচার্যরা আমাকে অনেক রকম লোকের সাথে শান্তিনিকেতন দেখাতে সুযোগ করে দিয়েছিলেন। এটাই আমি আমার ছাত্রদের মধ্যে এনেছিলাম, কয়েকজন তৈরিও করেছি। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে তাদেরকে তো সব সময় পাওয়া যায় না। আর্ন ওয়াইল ইউ লার্নেও পরীক্ষার সময় তারা চলে যায়, বাড়ি চলে যায়। এই পরিকল্পনা আছে, আমরা একটা গ্রুপ অফ এমপ্লয়িজদেরই তৈরি করেছি যারা এরকম ভাবে দেখাবে। কথাটা হচ্ছে আর্টিকুলেশনটাও খুব হতে হবে, অর্থাৎ এই গল্প বলার ছলে একটুখানি মনোজ্ঞ করে তোলাটা। এর সঙ্গে আমাদের পরিকল্পনা ছিল যে যখন তারা এসে বসছে কোনো একটা জায়গায়, ধরুন ওই কোণার্ক বাড়িতে, আমরা একটা ছোট সিনেমা দেখালাম। এই একটা সিনেমা আমরা তৈরি করছি অ্যাকচুয়ালি, যাতে করে এই যে অনুষ্ঠানটা আজ উপস্থাপনা করলাম সেই রকম একটা সিনেমার মাধ্যমে যাতে আমরা শান্তিনিকেতনকে দিতে পারি। অনির্বাণ এবং আমি আরেকটা পরিকল্পনা করেছিলাম, ধরুন একটা বাড়িতে একটা ছোট কিউআর কোড দিয়ে যদি আমরা দিতে পারি, যে আপনি স্ক্যান করলেন এবং সঙ্গে সঙ্গে আপনার কানে বা মোবাইলে চলে এলো সেই বাড়িটার কথা, বাড়িটা
একটা চেষ্টা করা হয়েছিল লাইট অ্যান্ড সাউন্ড করার, সেটারও চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু চারিপাশে এত গাছ আছে না যে ওখানে লাইট অ্যান্ড সাউন্ড করাটা খুব শক্ত হয়ে যাচ্ছে। যাই হোক, তবু আপনার প্রস্তাব আমি নিশ্চয়ই আমাদের যারা হাইয়েস্ট বডি আছে তাদের কাছে আমি নিশ্চয়ই প্রস্তাব করব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। তো যেখানে বিশ্ব মিলেছে এক নীড়ে, বোলপুর শান্তিনিকেতন শুধু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নয়, কিন্তু বাংলা তথা বিশ্বের শিক্ষা সংস্কৃতির এক আর ইতিহাসের এক জীবন্ত জাদুঘর বলতে পারি আমরা। সেই সংক্রান্ত আলোচনা আমরা শুনলাম, ছবি দেখলাম, ছবিগুলো তো অসম্ভব ভালো লাগলো আমার নিজের এবং আশা করছি সকলেরই। যাই হোক, আমরা অনুষ্ঠানের শেষের দিকে যদি আর কোনো কারোর প্রশ্ন থাকে একটু চ্যাট বক্সে লিখে দেবেন, তাহলে সেটা আমরা স্যারের কাছে পৌঁছে দিতে পারবো। শুধু স্যারের কাছে একটা জিজ্ঞাসা ছিল যে আমরা রবীন্দ্র চেতনায় প্রকৃতি পাঠের একটা বড় ভূমিকা ছিল আমরা জানি, এখন ইদানিং যে নগরায়নের যে প্রভাব, আরবানাইজেশন আস্তে 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 শান্তিনিকেতনকেও প্রায় ছুঁয়ে ফেলেছে, এখনো কি সেই পুরনো রূপে সেই গাছের তলায় পড়াশোনা সেগুলো কি এখনো চালু আছে, বা এখনকার প্রজন্মকে কি সেই স্বাদ এখনো দেওয়া যায় আগেকার মতো, কোন একটা পার্টিকুলার জায়গা, নির্দিষ্ট জায়গা যেখানে এখনো কোনো রকম হাত পড়েনি, এরকম যদি কোনো জায়গা থাকে? ওই আশ্রম চত্বরে প্রত্যেকটা প্রত্যেকটা গাছ হচ্ছে একটা ক্লাসরুম। আর রবীন্দ্রনাথের আরেকটা চিন্তা ভাবনা ছিল যে আপনারা যখন স্কুলে পড়েছেন, আমি যখন পড়েছি, আমরা একটা ক্লাসে বসে থাকতাম, মাস্টারমশাইরা আসতেন। এখানে নিয়মটা হচ্ছে মাস্টারমশাইয়ের ক্লাস আছে, ছেলেমেয়েরা একটা থেকে একটাতে যায়, কারণ তাদের মনটা চঞ্চল, সেই চঞ্চলতাটাকে তিনি প্রশ্রয় দিতেন। এখনো হয়, পাঠভবনে হয়, শিক্ষাসত্রে খানিকটা হয়, বড়দের ক্লাসরুমে করা যায় না। আমি অনেক সময় আগে চেষ্টা করতাম বুধবার করে ছেলে মেয়েদের নিয়ে গিয়ে গাছের তলায় ক্লাস করাতে, কিন্তু একটা জিনিস আপনি একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এর না কতগুলো সমস্যাও আছে। তখন তো এত গাড়ি ঘোড়া ছিল না, এত শব্দের প্রকোপ ছিল। শান্তিনিকেতনের দুই পাশ দিয়ে এখন অসংখ্য গাড়ি যায়, অর্থাৎ এই যে মুক্ত পরিবেশে ক্লাস দেওয়া, এটা কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় অসুবিধা হয়ে পড়ে। আর তাছাড়া আগে রবীন্দ্রনাথের সময় সিলেবাসেরও এত চাপ বোধহয় ছিল না, অর্থাৎ একটু বৃষ্টি হলে রবীন্দ্রনাথ ছুটি ঘোষণা করে দিচ্ছেন, ছেলেমেয়েরা হই হই করে বেরিয়ে পড়ছে। কিন্তু এখন এবং রবীন্দ্রনাথ ইয়ে হয়েছিলেন, প্রথম দিকে তো পরীক্ষা রাখেননি, শেষের দিকে বাধ্য হয়েছিলেন পরীক্ষা রাখেন। তো সেই কতগুলো প্রতিবন্ধকতা অ্যাডাল্ট এডুকেশনের মধ্যে আছে। শান্তিনিকেতনও পরিবর্তিত হয়েছে, তবে স্কুল যে যতটুকু আছে আর কি, পাঠভবন চত্বরে এখনো গাছের তলায় ক্লাস। আদর্শ সাধারণ মানুষ বা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গ্রন্থন বিভাগের বর্তমান কাজ বা নতুন কোনো উদ্যোগ, যেমন আপনি একটা কিওয়ার্ড সিস্টেমের কথা, চিন্তা ভাবনার কথা বলছেন, এই ধরনের কোনো কাজ কি শুরু হয়েছে যেটা শান্তিনিকেতন বোলপুর সংলগ্ন বা অন্যান্য জায়গাতে, যদি একটু বলেন? হেরিটেজ ওয়াকটা একটা বিরাট বড় প্রচেষ্টা শুরু হয়েছে, কারণ মানে এটা দেখুন মধ্যিখানে প্রায় বন্ধ করে দেওয়া হচ্ছিল শান্তি, সেটা আমরা খুলতে পেরেছি। এতে কি বলে মিউজিয়ামটা তো খোলা আছে, এটাকে আরেকটু কিভাবে করা যায় স্কুলটাকে বজায় রেখে। এবং আরেকটা সমস্যা কি, হস্টেলগুলো তো ভেতরে, এবার অবাধে মানুষের প্রবেশ হতে থাকলে যেটা হচ্ছে, যেমন ওখানে একটি রেস্টুরেন্ট হয়েছিল ঠিক গায়ে, এবং সেই রেস্টুরেন্টে দেখা যাচ্ছিল এত বাইরের লোক আসছে এবং তার সঙ্গে নেশা ভাঙের জিনিসপত্র আসছে, যে সেটা বাচ্চা ছেলে মেয়েদের পক্ষে কিন্তু বেশ ক্ষতিকারক হয়ে যাচ্ছে। আমরা এইগুলোকেও মাথায় রেখে যতটা পারা যায় হেরিটেজের চিন্তা ভাবনা গুলো রেখে আমরা করতে চেষ্টা করছি, যাতে করে রেগুলেটেড ওয়েতে লোকজন আসতে পারে। কিন্তু বৃহৎ ভাবে খুলে দেওয়া বোধহয় আর সম্ভব হবে না, এই কারণে যে তাহলে স্কুলের নেচারটাকে এবং আমাদের যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কতগুলো নিয়ম আছে, সেই রেগুলেশনটাকে আমরা ডিফাই করতে পারি। একদমই স্যার, এই সংক্রান্তই রাজীব দত্ত বাবু উনি প্রশ্নটা করেছিলেন চ্যাট বক্সে, যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার পর শান্তিনিকেতনের ঐতিহ্য রক্ষা এবং পর্যটনের প্রসারের মধ্যে ভারসাম্য বজায় রাখাটা কতটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে, যেটা আপনি বললেন একটু আগে। আশা করছি উনি ওনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এটা ভীষণ বড় একটা সমস্যা। দেখুন, ব্যাপারটা হচ্ছে শান্তি,
মানে আমাদের সমস্যাটা কোথায় জানেন তো, শান্তিনিকেতনটা না একটা ওয়ার্ল্ড ক্যাম্পাস নয়, তার মধ্যিখান দিয়ে রাস্তা চলে গেছে, সেটা পিডাব্লিউডির রাস্তা। আচ্ছা, শান্তিনিকেতন এবং শ্রীনিকেতনের মধ্যে প্রায় 3 কিলোমিটারের গ্যাপে প্রাইভেট বাড়ি আছে। আমরা হয়তো শান্তিনিকেতনের আশ্রমটুকুকে রেগুলেট করতে পারলাম, কিন্তু কিভাবে, ধরুন কিছুদিন আগে ওই রাস্তাটা আমাদের দেওয়া হয়েছিল, এখন আবার রাস্তাটা কেড়ে নেওয়া হয়েছিল, আবার জানি না এবার হয়তো দেওয়া হতেও পারে। কিন্তু সমস্যাটা হলো কি, ওইখানে অবাধে পার্কিং চলছে, অবাধে জিনিসপত্রের কেনা বেচা চলছে। এটা আমাদের কাছে একটা ক্রাইসিস হয়ে দাঁড়াচ্ছে। চারিপাশে ওটার একটা রেডিয়াসের মধ্যে কোনো কনস্ট্রাকশন করা বারণ, কিন্তু হোটেল তৈরি হয়ে যাচ্ছে। আর পর্যটনটা মুশকিল হচ্ছে কি জানেন তো, পর্যটনটা শান্তিনিকেতনে একদম আনপ্ল্যান হয়েছে। আপনারা দেখেছেন শনিবারের হাট বলে যে জিনিসটা তৈরি হয়েছিল ওখানে, সেটা আমাদের কাছে একটা মেনাস হিসেবে দেখা যাচ্ছে। অর্থাৎ তার চারিপাশে যে ড্রেনেজ সিস্টেমটা ছিল সেটাকে নষ্ট করে ফেলা হলো হোটেল করে করে। এখন বলা হচ্ছে ওই শনিবারের হাট উঠে যাবে। একটা জায়গায় আমাদের শান্তিনিকেতন বলে রবীন্দ্রনাথ গান লিখেছিলেন তো, এখন হয়ে গিয়েছিল কি, অরুণনাথ বলে এক ভদ্রলোক লিখেছিলেন একটা প্রবন্ধ, আমোদের শান্তি। অর্থাৎ পর্যটনকেও আমরা যদি খানিকটা রেগুলারাইজ না করতে পারি, এবং সেখানে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এদের অনেক চিন্তা ভাবনার দরকার রয়েছে। আমরা আমাদের টুকুকে রাখতে পারি, তো এই ওয়ার্ল্ড হেরিটেজকে রাখতে গেলে না চারিপাশটাকেও এক ধরনের রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হবে। সেটা কতটা করা যাবে সেটা আমার পক্ষে বোধহয় বলাটা সম্ভব। একদমই তাই। যাই হোক, আমরা অনুষ্ঠানের শেষের দিকে 6টা পেরিয়ে গেছে। যাই হোক, রবীন্দ্র জয়ন্তীতে এটুকু আমরা মেনে নিতেই পারি। সকলের আদরে, ভালোবাসায়, জিজ্ঞাসায় এতক্ষণ আমরা শুনলাম মনোমুগ্ধকর আলোচনা। আর যদি কারোর প্রশ্ন থাকে চ্যাট বক্সে লিখে দেবেন, অথবা আমাদের ফেসবুক পেজেও আপনারা লিখে দিতে পারেন, আমরা তাহলে সেটা সম্মানীয় আলোচক স্যারদের কাছে পৌঁছে দিতে পারবো। আজকে আর দীর্ঘায়িত করছি না, ভালো থাকুন সকলে। রবীন্দ্রনাথ আমাদের প্রাণে থাকুক, মনে থাকুক। আর যেটা রবীন্দ্রনাথ নিজেও চাইতেন, আমরা নিজে যেটা জানি সেটা সকলের মাধ্যমে, সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার, সমৃদ্ধ করার চারপাশকে। অবশ্যই মুক্ত মনন একটা, আজকালকার আমরা যেটা মানুষ, আমরা মানুষ সকল মিলে সকলের মধ্যে থাকুক, এই প্রার্থনা করি শনিবারের চর্চার পক্ষ থেকে। আর সচেতনতা বাড়ুক চারিদিকে, কুসংস্কারের অন্ধকার দূর হোক, এই প্রার্থনা করে স্যারদেরকে আরেকবার সম্মান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন।